জি স্যার। স্যার। আচ্ছা, তো কি অবস্থা সবার? সুস্থ আছো তো, ভালো আছো তো সবাই, না কি অবস্থা বলো? ভালো আছি স্যার। গলার ভয়েস এত স্লো কেন, লো কেন? জোরে বলতে হবে তো। স্যার আলহামদুলিল্লাহ একটু স্যার, ভালো ঠান্ডা আছি। লাগছে জন্য। আপনি ভালো আছেন? এই তো আছি, বলো ঠান্ডা লেগে গেছে? হায় হায়। জি। পরীক্ষার আগে তো সাবধান থাকতে হবে, হ্যাঁ? এই পরীক্ষার সময়ে কোনোভাবেই এমন কিছু করা যাবে না যেটা ক্ষতি হয়ে যাবে, হ্যাঁ, কারণ এটাই জীবনের এমন একটা জিনিস যেটা খুব সাবধানে অর্জন করতে হবে। হুম। তো এই জন্য এই সময়ে ক্ষতি হবে এমন কিছু ঠান্ডা পানি খাওয়া যাবে না, দরকার হলে গরম পানি খাইতে হবে, গরম পানি দিয়ে গোসল করতে হবে, ঠান্ডায় বাইরে যাওয়া যাবে না। ঠিক আছে, এইভাবে কোনোভাবেই অসুস্থ হলেই লস, অসুস্থ হলেই লস, এইটা ভেবে এই পরীক্ষার কয়দিন একটু সুস্থ থাকার চেষ্টা করো, মনে থাকবে? তবে অবশ্য মেয়েদের জন্য একটু কঠিন হবে, কারণ তাদের তো বিভিন্ন কাজে থাকতে হয় সাংসারিক, কিন্তু তারপরও বলবো যতটুকু পারা যায় পরীক্ষার এই কয়দিন যাতে আমরা একটু সাবধানতা অবলম্বন করি, কারণ এখানে অসুস্থ হয়ে গেলে লস, কিচ্ছু করার নাই, আজীবন পস্তাতে হবে এই লসের জন্য। আচ্ছা, তো ঠিক আছে, তো আশা করি পড়াশোনা চলছে, পরীক্ষা তো কালকে নাকি? হুম। জি জি স্যার। স্যার। আচ্ছা, তো ড্রামার কি অবস্থা বলো, পড়ছো তো সবাই? হুম। স্যার জি স্যার, পড়েছি জি তো। পড়া স্যার হচ্ছে, শোনাচ্ছি। আচ্ছা, তো ড্রামাটা অবশ্যই ভালো হওয়ার কথা, কারণ কয়েকবার পড়ার সুযোগ পেয়েছো তোমরা, এখন জানি না তোমরা কতদূর পড়েছো, কারণ তোমাদের তো আর সরাসরি দেখতে পাই না, কতখানি ফাঁকি দাও কতটুকু করো সেটা তো আর বলা যাচ্ছে না। তো যাই হোক, এখন আমরা পরীক্ষা কি করবো না করবো সেই সম্পর্কে একটু বলি। পরীক্ষাতে দয়া করে আবোল তাবোল লিখবে না, এটা হলো আমার সবচেয়ে বড় অনুরোধ। যেটুকু লিখবা যদি অল্পও লেখো, তুমি যথাযথ যথাযথ ইনফরমেশন দিয়ে লেখো, হাতের লেখা একটু সুন্দর করে উপস্থাপন করে লেখো, এবং দয়া করে আবোল তাবোল লেখো না। তোমাদের যদি কোনো বড় ভাইরা, যদি কোনো বড় দাদারা ইয়ারা বুদ্ধি দিয়ে থাকে যে যা খুশি তাই লিখে আসো, তাহলে এটা দয়া করে করবা না। তারা তাদের পথটা বুঝেছে, তুমি তোমার পথটা বুঝবা, মনে থাকবে? হ্যাঁ। তো অনেক খাতা টাতা তোমাদের সাথে আমি শেয়ার করেছি নিশ্চয়ই, এবার ফার্স্ট ইয়ারের খাতাগুলো তোমাদের কি কি মনে হয়, ওগুলো দেখছো একটু? হুম। জি জি স্যার। স্যার হ্যাঁ, দেখছি। যে কি লিখেছে না লিখেছে ওইরকম যদি লিখে থাকো, তাহলে যেন আবার পরীক্ষার রেজাল্টের পরে ফেসবুকে গিয়ে পোস্ট দিও না, স্যাররা মনে হয় না খেয়ে না দেখে নাম্বার দিয়েছে। হ্যাঁ, স্যাররা যদি ঠিকমতো দেখতো না তাহলে 5 জনও পাস করতো না 100 জনে, ব্যাপারটা এরকম। তো একটু দয়া করে ভালো করে যেভাবে বোঝানো হয়েছে, যেভাবে কোশ্চেন আনসারগুলো দিয়েছি, তার ভিতর যদি তুমি 60%ও লিখে আসতে পারো, তাও আশা করি তুমি ভালো রেজাল্ট করবা, এটুকু আমি মনে করি। আবোল তাবোল লেখার প্রশ্নই আসে না। ঠিক আছে, আমি আমার মতো চেষ্টা করেছি, বাকিটা তোমরা কতটুকু নিতে পেরেছো সেটা তোমাদের ব্যাপার। আচ্ছা, এখন এক এক করে হাত তুলো, যার যার যা জানার থাকে একটু প্রশ্ন করো। হুম। আজ আর আবোল তাবোল কথা বলে সময় নষ্ট করবো না, যেহেতু তোমরা পড়বা বা ঘুমাবা, আজকে রাতে ঘুম দেওয়াটাই বেটার হবে, কারণ যথেষ্ট সময় পেয়েছো তোমরা পড়ার জন্য। এখন একটু হাত তোলো যদি কারো সমস্যা থাকে, আর যদি সমস্যা না থাকে তো তোমরা লিভ নিতে পারো, কারণ সময় নষ্ট করা যাবে না, মোটেও সময় নষ্ট করা যাবে না। আচ্ছা, হ্যাঁ, মিম বলো। হুম। স্যার আমি আপনাকে হচ্ছে ড্রামার দুইটা পেজে দুইটা পিক দিছি, ওখানে ড্রামার মধ্যে মানে আর্মস এন্ড দ্য মানে ড্রামার মধ্যেই লেখা আছে দুই জায়গায় এরকম। হ্যাঁ হ্যাঁ। এক জায়গায় হচ্ছে বলা আছে যে ওই প্রফেশনাল যে কেরিয়ার আছে সেইটা হচ্ছে 15 বছর, আরেক জায়গায় লেখা আছে 14 বছর। আমি আপনাকে পিক দিছি, আমি আরেকবার লাইক দিয়ে দিচ্ছি, আপনি প্লিজ ওটা একটু চেক দিয়ে বলেন কোনটা আসলে অ্যাকচুয়ালি রাইট, যেহেতু বইয়ের মধ্যে দুইটা মেনশন করা আছে। টেক্সট বুক খেয়াল করবা, টেক্সট বুকে কি বলা আছে? স্যার মেইন টেক্সটেই। হুম। মেন টেক্সটে কি 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 বলা আছে? তুমি আবার আমাকে লাইক দাও, আমি দেখতেছি। হ্যাঁ, মেন টেক্সটে কি কি বলা আছে মারিয়া? স্যার দিয়েছি। হুম হুম। যে কত বছর ধরে তিনি কাজ করছেন, তাই না? জি স্যার। হ্যাঁ, এটা তুমি দিবা অলমোস্ট 15 এরকম দিবা, কারণ দুটাই যখন উত্তর আছে তখন যে কোনো একটা দিলেই উত্তর নিয়ে নেবে স্যারেরা, কোনো সমস্যা নেই।
ঠিক আছে? কি বুঝতে পেরেছো? জি স্যার, ঠিক আছে। এর ভিতরে যে কোনো একটা লিখলেই হবে, বা অলমোস্ট দিয়ে লিখলেও চলবে, ঠিক আছে? হুম। তারপরে হ্যাঁ, তারপরে কি আছো, হাত তুলেছো, বলো তো তোমার কি সমস্যা? স্যার আমার একটু ওই অ্যাজ ইউ লাইক ইট এর ব্রডের 1 নাম্বারটা 3 নাম্বার প্যারাটা একটু প্রথম 2টা লাইন একটু দেখাই দিতে হবে। আচ্ছা, দেখছি। অ্যাজ ইউ লাইক ইট, তাই তো? জি স্যার। অ্যাজ ইউ লাইক ইট, তারপর হচ্ছে ব্রড কোশ্চেন। প্রথম কোশ্চেনটা জি স্যার। ইন্ট্রোডাকশন নেই, না, তৃতীয় প্যারা। তৃতীয় প্যারা। তার মানে হচ্ছে দ্য ভেরি মিংলিং, এটার এটার হ্যাঁ, এটার কোন কোন অংশটুকু? এই ফার্স্টের দিক থেকেই আচ্ছা, প্রথম দেখছি। 2-3টা লাইন আছে। দ্য ভেরি মিংলিং অফ সিরিয়াস অ্যান্ড স্যাড ইভেন্টস অ্যান্ড সিচুয়েশনস, তাই তো? তাহলে কমেডি মানে কি? সেখানে কি কি থাকবে? শুধু কি হাস্য বিষয় থাকবে, না সেখানে দুঃখের বিষয় থাকতে পারে? দুঃখের বিষয় থাকতে তাই পারে। সেটাই বলা হয়েছে যে মিংলিং মানে কি? মেশানো। কি কি মেশানো? স্যাড, সিরিয়াস অ্যান্ড স্যাড ইভেন্টস অ্যান্ড সিচুয়েশন উইথ অ্যামিউজিং সিনস অ্যান্ড সিচুয়েশন। তার মানে কমেডিতে সিরিয়াস ইভেন্টের সাথে অ্যামিউজিং ইভেন্ট বা সিচুয়েশন মেশানোটাও হচ্ছে রোমান্টিক ট্র্যাজেডির একটা বিশেষ মানে বৈশিষ্ট্য। তাই বলছে, দেখে হ্যাজ মেড দ্য প্লে আ রোমান্টিক ওয়ান। তার মানে এখানে স্যাড ইভেন্টও আছে, আবার অ্যামিউজিং ইভেন্টও আছে। কেমন? স্যাড ইভেন্ট কোনটা বলো তো? স্যাড ইভেন্ট কোনটা অ্যাজ ইউ লাইক ইটে? স্যার ব্যানিশমেন্ট। হ্যাঁ, ব্যানিশমেন্ট অফ ডিউক সিনিয়র। তারপর হচ্ছে চিটিং, তাই তো? অফ অলিভার, অফ হিজ ইয়াঙ্গার ব্রাদার অরল্যান্ডো। অরল্যান্ডোকে, তাই না? এগুলো হচ্ছে কি? তারপর হচ্ছে ফিবির হচ্ছে ইয়ার প্রতি, সিলভিয়াসের প্রতি, তাই না? যে মানে কি কি স্যার বলবো? রুড বিহেভিয়ার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে কি? স্যাড ইভেন্ট। আর অ্যামিউজিং ইভেন্ট কোনটা? টাস্টনের কথাবার্তা, তাই তো? তারপর হচ্ছে অরল্যান্ডোর যে ওই যে কবিতার লিখে গাছে ঝুলাই দেওয়া, তারপরে অরল্যান্ডোর সাথে রোজালিন্ডের অভিনয় করা, এগুলো হচ্ছে কি? অ্যামিউজিং সিন। তাহলে এই যে সিরিয়াস আর স্যাড ইভেন্টের সাথে অ্যামিউজিং সিন এবং সিচুয়েশনগুলোকে মেলানেও এই প্লেটাকে একটা রোমান্টিক প্লেতে রূপান্তর করেছে। বলছে দ্য অ্যানশিয়ান ক্লাসিক্যাল প্লেজ অ্যান্ড দ্য নিও ক্লাসিক্যাল প্লেজ অফ দ্য লেটার টাইম ওয়ার আইদার পিওরলি ট্র্যাজিক অর পিওরলি কমিক। যেমন ক্লাসিক্যাল অথবা নিও ক্লাসিক্যাল প্লেগুলো কী ছিল? হয় ট্র্যাজিক ছিল, না হয় কমিক ছিল। কেমন? ইডিপাস কি ট্র্যাজিক না কমিক? ট্র্যাজিক। তারপর হচ্ছে রাইডার্স টু দ্য সি কি ট্র্যাজিক না কমিক? ট্র্যাজিক। ট্র্যাজিক। অনেক ওদিকে ট্র্যাজিক। দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল ট্র্যাজিক না কমিক? কমিক। 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 তাই তো? এখানে দেখানো হচ্ছে কি যে কিছু সময় ছিল, বলছে এই যে শেক্সপিয়ারের সময়ে ট্র্যাজেডি মানে কমেডির মধ্যে ট্র্যাজেডি এবং কমেডি মিশ্রণ করা হয়েছে, কিন্তু তার পূর্বের যে সকল ড্রামা ছিল তার হয় তারা ছিল ট্র্যাজেডি পুরোটা, আর না হয় ছিল কমেডি। কিন্তু বাট শেক্সপিয়ার ডিড নট হেজিটেট টু ইন্ট্রোডিউস কমিক সিচুয়েশন অ্যান্ড কমিক ক্যারেক্টার্স ইন হিজ ট্র্যাজেডিস। কিন্তু তার ট্র্যাজেডির মধ্যেও তিনি কমিক সিন দিয়েছেন, আবার স্যাড হ্যাপেনিংস অ্যান্ড প্যাথেটিক ক্যারেক্টারিস্টিক্স ইন হিজ কমেডিস, এবং কমেডির মধ্যেও তিনি দুঃখদায়ক ঘটনা অ্যাড করেছেন, মানে তিনি মিক্স করেছেন। এটা হচ্ছে তার বিশেষ বৈশিষ্ট্য। অন্য সময় ছিল কি ট্র্যাজেডির মধ্যে কোনো কমেডি ছিল না, যেমন ইডিপাস রেস্কের ভিতরে বা রাইডার্স টু দ্য সি এর ভিতরে আমরা কোনো কমিক সিন পাই? বলো তো? না। কোনো কমিক সিন কিন্তু আমরা পাচ্ছি না। তার মানে ওটা পিওরলি ট্র্যাজেডি। কিন্তু শেক্সপিয়ারের ট্র্যাজেডি হোক আর কমেডি হোক, দুটার মধ্যেই কমিক এবং ট্র্যাজিক দুটারই মিশ্রণ আছে। তাই বলছে স্যার এটা। অ্যাডমিক্সচারিং। হ্যাঁ, স্যার অ্যাডমিক্সচারিং। অ্যাডমিক্সচার মানে মেশানো। অ্যাডমিক্সচার মানে কি? মেশানো। জি স্যার। হ্যাঁ, তাই বলছে দাস, এবার উদাহরণ বলতেছে, দাস ইন অ্যাজ ইউ লাইক ইট দ্য ব্যানিশমেন্ট অফ ডিউক সিনিয়র, শ্যাবি ট্রিটমেন্ট অফ অরল্যান্ডো অ্যান্ড দ্য ব্যানিশমেন্ট অফ রোজালিন্ড আর অল স্যাড ইভেন্টস, তাই তো? হ্যাপেনিংস। বাট দ্য প্লে ক্রিয়েটস অ্যান আউটস্ট্যান্ডিং ইফেক্ট অফ কমেডি হুইচ প্রোভাইডস মাস অ্যামিউজমেন্ট অ্যান্ড মার্ক টু আস,
যেমন স্পেশালি দ্য ক্যারেক্টার অফ টাস্টন হ্যাজ বিন আ কমিক ক্যারেক্টার থ্রু আউট দ্য প্লে অ্যান্ড মেক্স আস লাভ উইথ হিজ বিহেভিয়ার অ্যান্ড স্পিচ। তার মানে কি, কমেডি মানে শেক্সপিয়ারের রোমান্টিক ট্র্যাজেডির কমেডির বিশেষ বৈশিষ্ট্য হলো যে এখানে কমিক এবং ট্র্যাজিক উভয় সিনকে এখানে কি করা হয়েছে, মিক্স করা হয়েছে বা মিংলিং করা হয়েছে, এইটা বোঝানো হয়েছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা তারপরে ফারজানা, ফারজানা আঞ্জুম বলো। স্যার স্যার এই যে বার্নার্ড শো এর যে নিউ ওমেন কনসেপ্ট আছে এটা একটু বলবেন? নিউ স্যার ওমেন। নিউ উইমেন, হ্যাঁ। তাহলে এই যে রায়না রায়না বা হচ্ছে লুকার যে পরিবর্তনটা, মানে লুকা এবং রায়নাকে দিয়ে কি মনে হলো বলো, বিশেষ করে লুকাকে দিয়ে কি মনে হলো? বার্নার্ড শ কাকে সাপোর্ট করেছে বেশি? স্যার লুকাকে প্র্যাগমেটিক অনেক বেশি। হ্যাঁ, তাহলে ওই রকম ওটাই তার থিওরি, এটুকু মনে রাখবা যে তিনি চেয়েছেন ফ্র্যাঙ্ক, ইন্টেলিজেন্ট অ্যান্ড ওপেন মাইন্ডেড, সাথে সাথে হবে কি প্রতিষ্ঠিত যে ট্রেডিশন আছে সেই ট্রেডিশনের বিরুদ্ধে রেভলিউশনারি বা রিবিল টাইপের যে উইমেনগুলো, সেইগুলো হচ্ছে তার সৃষ্ট বিশেষ উইমেন। ঠিক আছে তো, বার্নার্ড শয়ের যে তারা সামাজিকতা মানবে না, মানে সমাজের যে সকল ওল্ড, তাই তো, যে ট্রেডিশন, ঘুণে ধরা ট্রেডিশন, সেগুলো তারা মানে না। যে মানুষ যা বলবে, পুরুষ যা বলবে তা আমাকে মেনে নিতে হবে। যেমন হচ্ছে লুকার হাজবেন্ড হওয়ার কথা ছিল কার? নিকোলা। নিকোলা। স্যার নিকোলা, সার্ভেন্ট নিকোলা। কিন্তু নিকোলা তাকে উপকার করেছে, তাই তাই বলে কি সে তার পায়ের নিচে পড়ে গেছে বলো? জি হ্যাঁ স্যার। সে কিন্তু তার পায়ের নিচে পড়ে যায়নি। সে বলতেছে কি যে আমার যাকে পছন্দ না তার সাথে আমি থাকবো কেন? সে আমাকে যতই ভালোবাসুক, সে আমাকে যতই উপকার করুক, কিন্তু তার জীবন তো বিয়ে মানেই জীবনটা সারা জীবনের। হ্যাঁ, তোমাকে আমি শ্রদ্ধা করি, তোমাকে আমি ভক্তি করি, তোমাকে আমি পছন্দ করি, তোমার প্রতি আমি কৃতজ্ঞ, তাই বলে তোমার যে আচার আচরণ, তোমার যে মেন্টালিটি, ওই মেন্টালিটির সাথে তো আমার যায় না, তাহলে তোমার সাথে আমি আজীবন থাকবো কেন? বন্ধুত্ব এক জিনিস, আর আজীবন হাজব্যান্ড ওয়াইফ হিসাবে থাকা আলাদা জিনিস, দুইটা একসাথে যায় না। ঠিক আছে, তো এরকম কিছু থিওরি বা অবস্থান তিনি দেখিয়েছেন তার এই চরিত্রের মধ্য দিয়ে, যেটা আমরা পরবর্তীতে দেখলাম রায়নারও কিন্তু একটা পরিবর্তন হয়েছে। লুকা তো অরিজিনালি ছিল ওইরকম মেন্টালিটি, কিন্তু রায়না পরবর্তীতে কি করলো, থেকে শিখলো, সেলফ রিয়েলাইজেশন, রিয়েলাইজেশনের মাধ্যমে সে কিন্তু এই জিনিসগুলো জেনেছে। এরকমভাবে নিউ উইমেন যেগুলো পরবর্তী সময় আমরা পাচ্ছি, এখন যে সকল আমরা যে সকল মানুষগুলোকে পাচ্ছি, হ্যাঁ, এখন তোমাদের চিন্তা ভাবনা কেমন? ওল্ড ট্রেডিশনাল, না আমরা মোটামুটি একটু ওপেন মাইন্ডেড বা হচ্ছে রিভোল্ট করি এগেইনস্ট দ্য সোশ্যাল সেটিং যেগুলো আমাদের ডোমিনেট করে, হ্যাঁ, প্যাট্রিয়ার্কাল সোসাইটির বিরুদ্ধে আমরা কথা বলছি, এগুলো কি তাই তখন থেকেই মোটামুটি শুরু হয়েছে, বুঝতে পারছো? কারণ কি ফেমিনিজমের যে ধারণা, তাই না, যে তাদের ভোটাধিকার থাকতে হবে, তাদের মধ্যে যে সকল গুণাবলী আছে সেগুলোকে প্রকাশ করার সুযোগ দিতে হবে, তারা শুধু পুরুষ শাসিত সমাজে থাকবে না, এই সকল চিন্তা ভাবনাগুলোই মেনলি তিনি দেখিয়েছেন তার এই বিশেষ থিওরির মধ্য দিয়ে। ঠিক আছে স্যার, এই থিওরিটাকে কি এমবডিস বলা হয়? এমবডি মানে কি? আমি এটার এমবডি মানে- তো থিওরি না, এমবডি মানে হচ্ছে ওটার ভিতরে ইনক্লুড করাকে বোঝায়। স্যার, এটা এমবডির শব্দের অর্থ কি? এমবডি মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে ইনক্লুড করা বা শো করা বা ফর্ম করা। এটা তো একটা ভার্ব। স্যার রূপ দেওয়া, এটা হ্যাঁ, রূপ দেওয়া, হ্যাঁ ওইটাই বলছে, বি অ্যান এক্সপ্রেশন অফ, কোনো কিছু এক্সপ্রেশন করার একটা ট্যানজিবল বা ভিজিবল ফর্ম হওয়া। তার মানে কি, তার যে থিওরি, সেই থিওরির প্রকাশটা কার মাধ্যমে হলো, কোন চরিত্রের মাধ্যমে হলো বলো? লোকা। হ্যাঁ, লুকা। তাহলে তিনি তো থিওরি দিয়ে বসে নেই, বরং থিওরিটাকে তিনি তার নাটকের মাধ্যম দিয়ে আমাদের কাছে বাস্তবে তুলে ধরেছে, এই জন্য বলা হয়েছে যে এমবডি করছে। তাহলে কি কি দাঁড়াচ্ছে, যে লুকা এমবডিজ দ্য থিওরি অফ নিউ উইমেন অফ বার্নার্ড শ। এমবডি মানে কি, রূপ দেওয়া, মানে বাস্তবে তুলে ধরা আমাদের সামনে। তাহলে লুকার চরিত্রের মাধ্যম দিয়ে, তার চিন্তাভাবনার মাধ্যম দিয়ে সেই থিওরিটাকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এই কি বুঝতে পেরেছ? স্যার
জি স্যার, বুঝলাম। স্যার ব্লান্সলি যুদ্ধের ক্ষেত্রে স্যার খাবার নিছে, এটা কি লাইফ ফোর্স? খাবার নেওয়াটা লাইফ ফোর্স সেটা শুধু না। লাইফ ফোর্স কি জিনিস আসলে? লাইফ ফোর্স কি বলো তো? স্যার জীবনকে বেশি প্রায়োরিটি দিচ্ছে স্যার, এটা কি? দেখো এখানে কি কি বলছে মেনলি, লাইফ ফোর্সটা আসলে কি? দেখো লাইফ ফোর্স দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন আসলে? এখন জীবন যুদ্ধে টিকে থাকা। হ্যাঁ মানে এই যে লুকা হোক, রায়না হোক, তারপর হচ্ছে তোমার প্রত্যেকটা চরিত্রই, ব্লান্সলি হোক, তাই না, সার্জিয়াস হোক, সবাই কি দেখাচ্ছে, সবাই কি প্রদর্শন করছে তাদের, বলো? তারা কি যে যার মতো মেনে নিয়েছে, নাকি সবাই যার যার মতো করে বিদ্রোহ প্রকাশ করেছে এবং নতুন কিছুকে গ্রহণ করার চেষ্টা করছে? সার্জিয়াস কি রায়নাকে বাদ দিল না, দিয়ে লুকাকে গ্রহণ করলো? এটা কি কারণে হলো বলো? এটা কি কারণে হলো? কি কারণে? সে তো রায়নাকে মেনে নিতে পারতো, রায়নাও তো সার্জিয়াসকে মেনে নিতে পারতো। স্যার সার্জিয়াসকে আবার বায়োনিক হিরো বলা হয়েছে, ওই কনসেপ্টটা কি আসলে আমি ক্লিয়ার হইতে পারি নাই। বায়রনিক হিরো, তুমি বায়রন পড়নি, ডন জোয়ান পড়নি ওখানে? জি স্যার, ওইটা ঠিক আছে, কিন্তু সার্জিয়াসের ক্যারেক্টারের সাথে বায়োনিক হিরো কোন দিক থেকে যাচ্ছে আমি ওইটা ম্যাচ করতে পারতেছি না। কেন ম্যাচ করতে পারবে না? ওর একটা চরিত্র দিয়ে যদি তুমি ম্যাচ করতে পারবা। ডন জোয়ান কেমন ছিল? সুন্দর। হ্যাঁ কেমন ছিল? সে অ্যাট্রাকটিভ শুধু ছিল সুন্দর চেহারার দিকে, তারপর সে মেয়েদের সাথে প্রেম করতে চাইতো, চাইতো না? জি স্যার। হ্যাঁ, ও আচ্ছা, বুঝছি তাহলে। সবকিছু বৈশিষ্ট্য তোর ভিতরে আছে। তার সার্জিয়াসও তো তাই, তাই না? ওদিকে রায়নার সাথে প্রেম করতেছে, এদিকে লুকার সাথে প্রেম করতেছে, করতেছে না? মানে মোরাল চরিত্র নেই তার, আছে কাপুরুষ টাইপের, একটু ভয় পায়, ভয় ভয় পাইছে না? সে পালাইছিল না ডন জোয়ান, ইয়া থেকে, রুম থেকে জি পালালো স্যার। না? এখানেও কি, এখানেও যখন জি স্যার। ব্লান্সলি বললো যে আসো তোমার সাথে আমি লাগবো নি মারামারি, কি সার্জিয়াস কি গ্রহণ করছিল? হুম, যে তুমি আসো খালি না হাতে আসো, স্যার। আসছিল? আসেনি। বলছে এবার তোমার জন্য আমি আর, এবার কামান নিয়ে আসলেও কামানের গোলা গোলা বারুদ কিন্তু এবার ইয়া হবে না, নষ্ট হবে না, এবার একদম অরিজিনাল ইয়া আনবো, আসো আমার সামনে। সে কি আসছিল যুদ্ধ করতে? জি না স্যার। আসেনি তো, কাওয়ার্ড। তা এরকম কিছু বৈশিষ্ট্যের ভিতরে আছে, এই জন্য বলা হয়েছে, ঠিক আছে? ওগুলো একটু মিলে। ওখানে তো বায়রনিক হিরো তো ডন জোয়ানকেও বলা হয়েছে, আবার এদিকে কাকে বলা হচ্ছে? সার্জিয়াস। তাহলে এই দুটা চরিত্র মিলাই সার্জিয়াস। নিবা, একটু মিলাই নিবা। বুঝছি স্যার। হ্যাঁ মিলাই নিবা। আর লাইফ ফোর্স মানেই হচ্ছে জীবনের তাগিদ, এটা সবচেয়ে মনে রাখবা। লাইফ ফোর্স মানে কি? জীবনের তাগিদ, যেটা মানুষকে তার পথ চেঞ্জ করতে বাধ্য করে। বুঝতে পেরেছো? অতএব সবাই কি পথ চেঞ্জ করেছে না? যে ব্লান্সলি এমন একজন আনরোমান্টিক মানুষ হয়েও সে কি রোমান্টিক না? সে কি পুরোপুরি আনরোমান্টিক ছিল না? সেও কি রায়নার সাথে দেখা করার জন্য আসছে, কম্বল ফেরত দিতে, ইয়া জ্যাকেট বা কোট ফেরত দিতে আসছে না? বলো। জি স্যার। এবং সেও কি যখন দেখলো যে এরা তাকে ছোট করতেছে, বিশেষ করে ব্লান্সলি বা হচ্ছে পেটকপ যখন তাকে ছোট করতেছে, সে কি দেখায়নি তার কি কি আছে? যে কতগুলো হোটেল আছে, কতগুলো ঘোড়া আছে, কতগুলো কার্টেন আছে, কতগুলো কাটলারি আছে, সবই তো দেখাইছে নাকি? হুম। তারপর হচ্ছে লুকা দেখাচ্ছে না যে তার লো অবস্থান থেকে সে উপরে উঠতে চাচ্ছে। সে চাচ্ছে কি, আমি লোতে থাকবো না, আমাকে আমার জায়গা থেকে উঠতেই হবে, ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে? আমার থেকে উপরের কোনো মানুষকে আমাকে ধরতে হবে। আর এটা ধরার জন্য সে কি ইউজ করেছে বলো তো? স্যার সার্জিয়াস। বুদ্ধি আর রূপ। হ্যাঁ, রূপ তো শুধু রূপও না, বুদ্ধিও না, ফ্লার্টিং, বুদ্ধি না। সেন্সুয়ালিটি স্যার সে ইউজ পয়জনাস। করেছে। সে সেন্সুয়ালিটিকে ইউজ করেছে, তাই তাই নাকি? মানে সে জি কিন্তু স্যার। সেন্সুয়াল আপিল তৈরি করেছে সার্জিয়াসের কাছ থেকে, সেটা তার অস্ত্র হিসেবে ইউজ করেছে। জি স্যার। হ্যাঁ, তা বিভিন্ন, পয়জন ইউজ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা এরকম আর কি বিষয়টা। তাই বলছি কি লাইফ ফোর্স বলতে কি বোঝায়? লাইফ ফোর্স মানে যেটা আমাদেরকে আমাদের
গোলের দিকে, লক্ষ্যের দিকে নিয়ে যাবে, যে তাগিদ, সেটাকে মেনলি বোঝানো হয়েছে। এবং কখন কি চেঞ্জ হয়ে যাবে বলা যাচ্ছে না, মুহূর্তের মধ্যে চেঞ্জ করে দিতে পারে আমাদের লাইফ ফোর্স। আজকে আমি একজনকে ভালোবাসি, মুহূর্তের মধ্যে আমার পথ ঘুরে যেতে পারে। কে চেঞ্জ করবে এই পথটা? আমার লাইফ ফোর্স নিজেই। চেঞ্জ করে দিবে। আমার লাইফ ফোর্স আমাকে বাধ্য করবে, আমাকে কি ক্রিয়েটিভ এনার্জি দিয়ে আমাকে চেষ্টা করতে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। ঠিক আছে, এই বুঝতে পারছো? দেখ বলছি কি, দ্য জর্জ বার্নার্ড শ থিওরি অফ লাইফ ফোর্স ইজ আ ফিলোসফিক্যাল আইডিয়া দ্যাট লাইফ ইজ আ ভাইটাল ফোর্স দ্যাট স্ট্রাইভ ফর সেলফ রিয়েলাইজেশন অ্যান্ড কন্টেম্পলেশন। মানে নিজের, আত্মিক, আমার নিজের। দ্য থিওরি ইজ বেসড অন দ্য আইডিয়া অফ ক্রিয়েটিভ ইভলিউশন হুইচ ইজ দ্য বিলিভ দ্যাট দ্য ইউনিভার্স ইজ কনস্ট্যান্টলি ইম্প্রুভিং অ্যান্ড ইভলভিং। প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে ইউনিভার্স। এই ইউনিভার্স চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের চিন্তাভাবনারও চেঞ্জ হচ্ছে। সকালে আমি কী ভাববো, বিকালে তা নাও ভাবতে পারি, নতুন কিছু ভাবতে পারি আমি বিকালে। ঠিক আছে, যে আমাকে সবসময় ট্রেডিশন মেনে চলতে হবে, আজ থেকে হাজার হাজার বছর আগে যা মানুষ মানতো আমাকে তাই মানতে হবে, এতে তিনি বিশ্বাসী ছিলেন না। কি বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে নাবিয়া, সম্ভবত নাবিয়া। রুবেল বলছে যে কত পেজ লেখা উচিত মিনিমাম? তুমি কত মার্ক পেতে চাও, তাই কত মার্ক, কতটুকু লিখবা, এর কোনো স্ট্যান্ডার্ড কখনো কেউ দিতে পেরেছে যে মিনিমাম কত পেজ লিখতে হবে? বলো তো। আমি তো তোমাদের একটা পিডিএফ শেয়ার করছিলাম, মনে হয় গ্রুপে করছিলাম আজকে। জি স্যার। কত মার্ক পেতে পারে দেখছো কি কেউ ওটা? সে তো যথেষ্ট লিখছে। স্যার এগুলা কি লিখছে সে? তাহলে বোঝো, তাহলে কত পেজ লিখলে আমি কত মার্ক দিব তাকে? সে তো অনেক পেজ লিখছে। বলো, সে তো অনেক পেজ লিখছে, আমি কত মার্ক দেবো? কালার পেন ইউজ করছে। হ্যাঁ, সে কত সুন্দর করে ডেকোরেশন করে, হ্যাঁ, কোটেশন তো আবার নিজে বানাইছে, কোটেশন, হ্যাঁ, নিজে বানায়ে শর্ট কোশ্চেনে সে 4 পেজ করে লিখছে। লেখেনি? শর্ট কোশ্চেন সে 4 পেজ করে লিখেছে, 5 পেজ করে লিখছে। তাহলে আমি কত মার্ক দিব তাকে এখন বলো? পেজের হিসাব আমি কখনো বলেছি এ পর্যন্ত? আমি তো তোমাদের পড়াচ্ছি, এটা সেকেন্ড ইয়ার। আজ পর্যন্ত কি আমি পেজের হিসাব কখনো বলেছি যে এত পেজ করে লিখবা? জি না স্যার। আমি তো আনসার দিয়েই দিয়েছি। এই আনসার তোমার হাতে কত পেজ হয় সেটাই হচ্ছে তোমার পেজ। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? বলো, যে আমি যে উত্তর লিখে দিয়েছি সেইটা তোমার পেজে কত পেজ হয় তোমার হাতে লিখলে, সেটাই তোমার জন্য স্ট্যান্ডার্ড পেজ। কারণ কারো হাতের লেখা তো ছোট, আবার কারো হাতের লেখা বড়, কেউ আবার অনেক ফাঁকা ফাঁকা করে লেখে। এখন পেজ দিয়ে কি সারা নাম্বার দেয়? বলো তো, বলো। না স্যার। তাহলে কেন পেজের কথা আমাকে বলো? আমি বলেছি পেজের উত্তর আমি কখনো দিতে পারি না। দেখো সে কি লিখছে, একটা উত্তরও সে ঠিক মতো লেখেনি, এবং কত সুন্দর দেখো কালার পেন করে লিখেছে। দেখো, আ ক্যাট ইন দ্য রেইন ইন দ্য পয়েট ইন ইংলিশ রোমান্টিক লিটারেচার। কি বুঝলা সেন্টেন্স দিয়ে? দ্য পয়েট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পোয়েম, দেয়ার আর দ্য মিস্টিস পোয়েম, দেয়ার আর দ্য বিউটিফুল পোয়েম। আ ক্যাট ইন দ্য রেইন ইজ দ্য পোয়েম, ফিল এমটিনেস ডিসপাইট গেটিং দ্য ক্যাট, দেয়ার আর দ্য ভেরি ইনক্ল্যাডিং টু দিস ইংলিশ। কিছু বুঝতে পেরেছ? বলো, কিছু বোঝা গেল এই লেখার মধ্যে? তাহলে এ তো অনেক পেজ লিখছে ভাই। দেখো এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন, হ্যাঁ, এটা হচ্ছে কি পার্ট বি এর, মানে একটা শর্ট কোশ্চেন। সে কয় পেজ লিখছে? 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ, মানে 4.5 পেজ লিখছে। কত মার্ক দিব কি আমি? 1 মার্ক দেওয়া যায় এখানে? 10। হ্যাঁ, 1 মার্কও কি দেওয়া যায়? স্যার 0 দাও। হ্যাঁ, এখানে তো সে কিছুই লেখেনি। একই কথা, দ্য ক্যাট ইন দ্য রেইন, টু দ্য ইম্পর্টেন্স, টু দিস দ্য আনকাউন্ট্রেস, টু দিস দ্য ভেরি ডিফিকাল্ট, দেয়ার আর দ্য মেনলি ইনকাউন্ট, টু দ্য ফাইনালি ডিফারেন্ট, ইন দিস দ্য কনসাস, কি যে আনকনসাসনেস, হ্যাঁ, তারপর দেয়ার আর দ্য অনলি ডিফারেন্ট, দেয়ার আর দ্য ডিসকাউন্ট টু দ্য ক্যাট ইন দ্য রেইন, ইট ইজ দ্য ভেরি ওয়ান্ডারফুল পোয়েম, দেয়ার আর দ্য টুক দ্য প্লেস ইন দ্য গ্রাউন্ড, দ্য আনকনসাস টু দিস দ্য কাউন্ট। কি বুঝলা? কিছু বুঝিনি স্যার। তাহলে সে যদি হাফ পেজও লিখতো সুন্দর করে উত্তরটা, তাহলে আমি কত দিতাম তাকে? মিনিমাম তো 2 দিতাম, 1 তো আর দিচ্ছি না তাকে আমি, যদি সে ইনফরমেশনটা ঠিক করে লেখে, তাই না? এখানে প্রশ্নটা ছিল হচ্ছে, প্রশ্নটা কি ছিল দেখো তো, তোমরা তো ফার্স্ট ইয়ারে পড়ে এসেছো যে হোয়াই ডাজ দ্য ন্যারেটর ইন ক্যাট ইন দ্য রেইন ফিল এমটিনেস ডিসপাইট গেটিং দ্য ক্যাট। তাহলে ক্যাটটা পাওয়ার পরেও কেন
ন্যারেটর একটা প্রশ্নটাও একটু ভুল আছে, ওই লেডি কেন এমটিনেস ফিল করলো, তাকে তো দিল ক্যাটটা এনে, তারপরে তার ভালো লাগলো না কেন? এখানে কি ওরকম কিছু আছে এখানে? সে যদি গল্পটাও যদি সামারি আকারে ছোট করে লিখে আসতো তাও তো আমি 2 দিতাম তাকে। কিন্তু এখানে সে কি লিখছে, অথচ সে 4.5 পেজ লিখছে এবং কত সুন্দর করে সে কোটেশন লিখছে। এই কোটেশনের কিচ্ছু নেই টেক্সটের ভিতর। হ্যাঁ, দ্য ক্যাট ইজ দ্য শাউট টু দিস দ্য ক্যাট টু দিস দ্য কাউন্ট। কি বুঝলে এটা দিয়ে? বলে এরকম করে সে মোটামুটি দেখো, এটাও হচ্ছে আর একটা শর্ট কোশ্চেন, 1 পেজ 2 পেজ 3 পেজ, হ্যাঁ 3 পেজ লিখছে, কিন্তু এর ভিতরে কিছুই নাই। আছে কিছু? খুঁজে তো পাওয়া যাবে না। এই রাঘু কি ক্যাট ইন দ্য রেন এরিয়া? বলো তো, সরি গার্ডেন পার্টির? হ্যাঁ গার্ডেন জি পার্টি। না। এটা কোন কোন কবি গল্পের? না স্যার। এটা তো হচ্ছে কি জানো, Hide গেমস and অ্যাট seek. টুইলাইট। Games at twilight. এই দেখো, দ্য গার্ডেন Sir, পার্টি ইন hide দ্য and seek. গার্ডেন, দেখো দ্য গার্ডেন পার্টি ইন দ্য গার্ডেন পার্টি, রাভি রঘু মাদার ইন দ্য অনার গ্রেন টু দিস দ্য প্লে ইন দ্য গ্রাউন্ড টু দ্য ডেইলি ইন দিস দ্য ফাউন্ড টু দিস দ্য ভেরি পপুলার ইন দ্য ডেইলি কাউন্ট টু দ্য ডেইলি ইন দিস দ্য ওয়ার্ল্ড দেয়ার আর দ্য কুড ইন দ্য ফ্যামিলি পার্টি টু দ্য ডেইলি ইন কুড। কত সুন্দর লিখছে দেখো, সুন্দর করে স্যার একটা সেন্টেন্স যে ঠিকভাবে সুন্দর করে গুছায় লিখতে পারে না, এরা কেন ইংলিশে অনার্স করতে আসে বুঝি না। রেজাল্ট জি দেওয়ার স্যার, পর আবার আমাদেরও কিন্তু তাই। পোস্ট দিবে, রেজাল্ট দেওয়ার পরে পোস্ট দিবে, স্যাররা চোখে কাঠের চশমা পরে খাতা দেখছে, এত সুন্দর করে লিখে আসলাম আমি, আর স্যাররা আমাকে নাম্বার দিল না। বুঝতে পেরেছ? দেখো কত সুন্দর করে সে কোটেশন যাচ্ছে, কোটেশনের ভিতর নাই। দেখো, দ্য শাউটিং অ্যান এলিফেন্ট ইন দ্য ডিসিশন টু দ্য শুট দ্য এলিফেন্ট দেয়ার আর দ্য কন্ট। কি এই লাইন কোনদিন পেয়েছো তোমরা টেক্সটের ভিতর? যেরকম একটা লাইন আছে, অথচ কত কালার পেন দিয়ে লিখছে। এই জন্য পেজ বড় কথা, তুমি হাফ পেজ লেখো, 1.5 পেজ লেখো ভাই, তুমি সঠিক করে লেখো, তোমাকে আমি মিনিমাম 2 দেবো। 2 দেওয়া মানে কি, 4-এর ভিতরে 2 দেওয়া মানে কত? 50% মার্ক? বলো। হাফ নাম্বার। 50% মার্ক পাবো। 50% মার্ক কম নাকি? বলো। আর একটু ভালো করে লিখলে আমরা 3 দিয়ে দিচ্ছি। যদি একটু ভালো, কেউ যদি মিনিমাম গল্পটাও লিখে রাখছে তাও তো আমরা দিয়ে দিচ্ছি 2 করে। আর যদি একটু কোশ্চেনের সাথে মিল রেখে লেখে আমরা 3% নাম্বার, মানে 3 মানে কি 75% মার্ক, কম নাকি বলো? 75% মার্ক তুমি পেয়ে যাবা, অথচ সেটুকু তোমরা লিখতেছো না। পেজ নিয়ে দয়া করে ওই জন্য ভাববা না। পেজ 1 পেজও হতে পারে, কারো 2 পেজও হতে পারে, একই জিনিস। কিন্তু যদি তথ্য ঠিক থাকে অবশ্যই মার্ক ভালো পাবা, ঠিক আছে? আর আমি তো উত্তর লিখে দিয়েছি, ওই উত্তরটা তোমার পেজে যতটুকু ততটুকুই স্ট্যান্ডার্ড, এর থেকে আর বেশি কিছু না। মিনিমাম বলে কোনো কাজ নেই, এমন কোনো নেই যে এত পেজ লিখলে পারে স্যার মিনিমাম এই নাম্বার দিবেন, এরকম কোনো ট্রেনিংও আমাদেরকে দেওয়া হয়নি যে স্যার শর্ট কোশ্চেন যদি কেউ 1 পেজ লেখে আপনি তাকে 2 দিবেন, 3 পেজ লিখলে আপনি তাকে 3 দিবেন, এমনটা বলা নেই। অতএব পেজ হিসাব দিয়ে কখনোই বলা যায় না, ঠিক আছে? ওকে স্যার প্রত্যেকটা প্রশ্ন যদি সমান মাপের হয় তাহলেই তো হলো। হ্যাঁ, ওই তো বললাম, আমি তো আগেই বলেছি যে তুমি তোমার হাতের লেখা অনুসারে তোমার হাতের লেখার স্পিড দিয়ে 25 মিনিটের মধ্যে তুমি একটা ব্রড কোশ্চেন যতটুকু লিখতে পারো তোমার জন্য সেটাই স্ট্যান্ডার্ড। একটা শর্ট কোশ্চেন 10 মিনিটের মধ্যে তুমি যতটুকু লিখতে পারো তোমার জন্য সেটাই স্ট্যান্ডার্ড। এর থেকে না লিখতে পারলে তোমার স্ট্যান্ডার্ড দিয়ে লাভ কি? তাহলে তোমাকে হাতের স্পিড বাড়াতে হবে। অতএব মনে করো আমি 3টা খাতা দেখছি, কেউ মনে করো হাফ পেজ লিখেছে 10 মিনিটের মধ্যে, কেউ 1.5 পেজ লিখেছে 10 মিনিটের মধ্যে, আর কেউ 3 পেজ লিখেছে 10 মিনিটের মধ্যে, এবং সবাই এখানে ইনফরমেশন দিয়েছে। কিন্তু যে হাফ পেজ দিয়েছে তার ইনফরমেশন কম, যে 1.5 পেজ দিয়েছে সে তো তার থেকে একটু বেশি, আর যে 3 পেজ দিয়েছে সে আরও বেশি দিয়েছে। তাহলে কে বেশি মার্ক পাবে বলো? 3 পেজ। 3 পেজ যে দিয়েছে। এখন যদি ওই 10 মিনিটের মধ্যে আরও স্পিডে লিখে যদি কেউ 4 পেজ লিখতে পারে তাহলে কে বেশি মার্ক পাবে? 4 পেজ। ওই 4 পেজ। অতএব এখানে তো বলার অপেক্ষা রাখে না যে কে কত পেজ লিখলে, এখানে কোনো পেজের স্ট্যান্ডার্ডও নাই, এমনকি প্রশ্নে বলাও নেই যে এত ওয়ার্ডের মধ্যে উত্তর লিখতে হবে। তাহলে তো আমি সেভাবেই দিতাম প্রশ্নের উত্তর, তাই না? যে ব্রড শর্ট কোশ্চেনগুলো 80 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, আর ব্রড কোশ্চেনগুলো তোমাকে 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এটা যদি বলে দিত তাহলে তো আমরা স্ট্যান্ডার্ড বলে দিতে পারতাম। অতএব পেজের কোনো স্ট্যান্ডার্ড আমরা বলতে পারবো না। অতএব আমরা যখন খাতা দেখব তখন আমাদের ভালো লাগলে মার্ক দিব ভালো, ভালো না লাগলে মার্ক দিব কম। এইটা হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড, বুঝতে পেরেছো? কারণ আমার কাছে যে উত্তরটা ভালো লাগছে আর এক সালের কাছে তো ভালো না লাগতে পারে, এরকম হয় না? বলো। দেখা যাচ্ছে ওই একই উত্তর এক জায়গার কাছে কম পেয়েছে আর একজনের কাছে বেশি পেয়েছে, কারণ মানুষের মন তো, এটা তো কম্পিউটার না যে স্ট্যান্ডার্ড সবসময় ঠিক রাখতে পারে।
এই জন্য তোমরাও যখন টিচার হবে এই ব্যাপারগুলো বুঝবা, এখন তো বুঝবা না। তোমরা ওইসব বড় ভাইদের গাঁজাখুরি গল্প শুনে এই কথাগুলো তোমরা সবসময় বলো, যারা যা খুশি লিখবি, শুধু পেজ ভরে লিখে আসবি, দেখবি স্যার এমনি নাম্বার দিবে। অমনি এত বেশি ফেল করে, অমনি এত বেশি ইমপ্রুভ দিতে হয় বলো? তাই যদি হতো তাহলে তো সবাই একই মার্ক পাইতো, যদি স্যাররা চোখ বন্ধ করে নাম্বার দিত। যে ভালো সে ভালোই করে, যে খারাপ খারাপই করে, আর ওর ভিতরে কিছু এক্সেপশন ঘটে যায় যেগুলো এক্সাম্পল হিসেবে ধরা যাবে না, ওগুলো কোনো কারণে খারাপ ভালো হয়ে যায়। কিন্তু জেনারেল ঘটনাটা খেয়াল করবা সবসময়, ঠিক আছে? আচ্ছা, এবার আসি নাবিয়া, বলো। নাবিয়ায় তো প্রশ্ন ছিল নাকি স্যার আর্মস এন্ড দ্য ম্যানের শর্ট কোশ্চেন 7 নম্বরটা। আর্মস অ্যান্ড দ্য ম্যানের শর্ট কোশ্চেন 7। জি স্যার। ড্রামা অফ আইডিয়াস, তাই তো? কেন বলা হয় ড্রামা অফ আইডিয়াস? জি স্যার। ড্রামা অফ আইডিয়া কেন বলা হলো? এখানে কি কি ধরনের আইডিয়া আনা হয়েছে সেটা বুঝলে বুঝতে পারবা। কারণ বার্নার্ড শ যখন কোনো ড্রামা লেখে, সেখানে এক ড্রামার ভিতরে অনেকগুলো তথ্য তিনি অ্যাড করে দেন। যেমন ইডিপাস রেসকে কি বেশি তথ্য দেওয়া আছে ইডিপাস রেসকে বা রাইডার্স টু দ্য সিতে? না না স্যার। কিন্তু আর্মস অ্যান্ড দ্য ম্যানের ভিতরে প্রচুর তথ্য, সেখানে যুদ্ধ নিয়ে বলা হয়েছে, সেখানে লাভ নিয়ে বলা হয়েছে, সেখানে ওয়ার নিয়ে বলা হয়েছে, সেখানে সামাজিকতা নিয়ে বলা হয়েছে, সেখানে পিতামাতার মধ্যে সন্তানের মধ্যে অহংকার নিয়ে কথা বলা হয়েছে, যুদ্ধের, তাই তো, যুদ্ধকে কে কীভাবে দেখতেছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে। অতএব মূল কথা হলো যে বিরাজমান সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, দার্শনিক বিভিন্ন তত্ত্বগুলোকে যখন একটা অংশের ভিতরে বিভিন্ন চরিত্রের মাধ্যম দিয়ে, ডায়ালগের মাধ্যম দিয়ে, প্লটের মাধ্যম দিয়ে তুলে ধরা হবে, তখন সেই ড্রামাকে মেনলি ড্রামা অফ আইডিয়াস বলা হবে, কারণ এখানে প্রচুর পরিমাণে আইডিয়া ইনক্লুড করা হয়, ঠিক আছে? তারপরে দেখো যে জর্জ বার্নার্ড শ'স আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ অফেন রেফার্ড টু অ্যাজ আ ড্রামা অফ আইডিয়াস বিকজ ইট প্রাইমারিলি ফোকাসিং অন এক্সপ্লোরিং অ্যান্ড চ্যালেঞ্জিং প্রিভেইলিং, দেখো, সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল আইডিয়াস থ্রু ইটস ক্যারেক্টার্স, প্লট অ্যান্ড ডায়ালগ। যেমন প্রথমে কি হয়েছে, শ ক্রিটিক্স দ্য ট্রেডিশনাল রোমান্টিসাইজ ভিউ অফ ওয়ার, তাহলে প্রথমে তিনি ওয়ার নিয়ে কথা বলেছেন থ্রু দ্য ক্যারেক্টার্স লাইক সার্জিয়াস অ্যান্ড ব্লান্সলি, এটা নিয়ে তো নাকি? সার্জিয়াস রেকলেস ক্যাভালরি চার্জ ইনিশিয়ালি সিন অ্যাজ হিরোইক ইজ রিভিল টু বি ফুলিশ অ্যান্ড লাকি, তাই তো? তাহলে সার্জিয়াস যে ক্যাভালরি চার্জ করলো সেটা আবার কি হিরোইক প্রথমে মনে হয়েছিল, কিন্তু পরবর্তীতে কি বলা হলো এটাকে বলা হলো কি বোকামি করা হয়েছে, অথবা ভাগ্য ভালো যে ওদের গোলা বারুদটা ঠিক ছিল না, তা না হলে ওর হিরোগিরি কাটিয়ে যেত। In contrast, Blanchely's pragmatic approach to soldiering, such as carrying chocolates instead of ammunition, highlights the absurdity of glorified heroism. The play presents war as brutal and chaotic rather than noble and honorable. তাহলে এটা একটা তথ্য গেল। এবার শ contrasts the idealized and romantic love between Raina and Sergius with the more genuine and pragmatic relationship that develops between Raina and Blanchely. তাহলে রায়না এবং সার্জিয়াসের মধ্যে যে লাভ ছিল সেটাকে তিনি কন্ট্রাস্ট করেছেন রায়না এবং ব্লান্সলির মধ্যে যে রিলেশনশিপ ডেভেলপ করেছে তার মাধ্যম দিয়ে। তাহলে এখানে একটা আইডিয়া উঠে এসেছে, তাই নাকি? একইভাবে দেখো অন্যদিকে অ্যাজ ক্যারেক্টার্স লাইক রায়না অ্যান্ড সার্জিয়াস কনফ্রন্ট দ্য রিয়েলিটিস অফ দ্য রোমান্টিক আইডিয়ালস, দে এক্সপেরিয়েন্স ডিসইলিউশনমেন্ট, মানে কি মোহহীনতা। দিস শিফট রিফ্লেক্ট শ'স ক্রিটিক অফ আনরিয়ালিস্টিক অ্যান্ড অফেন ড্যামেজিং নেচার অফ রোমান্টিসাইজ লাভ, মানে রোমান্টিসাইজ লাভ যে ক্ষতিকর এবং এটা যে অবাস্তব সেটা তিনি এই সার্জিয়াস এবং রায়নার এই মোহহীনতার মধ্য দিয়ে দেখিয়েছে, যে তারা একজনকে ভালোবাসত এবং তারা একজন আরেকজনকে কি বলে ডাকতো বলো তো? স্যার মাই হিরো। হ্যাঁ মাই হিরো, ঠিক তো? তারপর হচ্ছে মাই রায়না, বা হচ্ছে তারা একজন বলতেছে কি লাভ বলছিল, এটা প্ল্যাটোনিক কি জানো না লাভটা, হায়ার লাভ নাকি? হায়ার লাভ তা কি থাকলো, সেই লাভ থাকলো না। একইভাবে দেখো ব্লান্সলি এমবডিজ শ'স আইডিয়াল অফ র্যাশনালিজম এবং প্র্যাগমাটিজম, এছাড়া তিনি প্র্যাগম্যাটিক এবং র্যাশনালিস্টিক আইডিয়া তুলে ধরেছেন ব্লান্সলির মাধ্যম দিয়ে। হিজ প্র্যাকটিক্যাল মাইন্ডসেট, যে আমরা অনেক সময় প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে প্রথমে পছন্দ করি না, প্রথমে রায়না ব্লান্সলিকে পছন্দ করতেছিল না তার বাস্তবিক কথাবার্তা শুনে, কিন্তু যখন বাস্তব কথাবার্তাগুলো তিনি মেলালেন, রায়না যখন মিলিয়ে ফেললো, তখন দেখলো না এই লোকই ভালো। তাই সত্য কথা সবাই প্রথমে পছন্দ করে না, কিন্তু সত্যবাদীকে সবাই পছন্দ করে, নাকি? এটা না, যে সত্য বলে তাকে কি মানুষ ঘৃণা করে না কিন্তু মন থেকে, কিন্তু ভয় করে। কারণ তাকে সবাই বিশ্বাস করে যে সত্য কথা বলে। সত্যবাদী শত্রুর সাথে যুদ্ধ করা যায়, কিন্তু মিথ্যাবাদী বন্ধুর সাথেও থাকা যায় না, নাকি? ব্যাপারটা এরকম।
তো এখানে বলছে তার যে র্যাশনালিজম এবং প্র্যাগম্যাটিসিজম এটাও উঠে এসেছে তার এই বিভিন্ন কথাবার্তার মধ্য দিয়ে। এবার বলছে শ ইউজেস দ্য প্লে টু চ্যালেঞ্জ ইস্টাবলিশ সোশ্যাল নর্মস অ্যান্ড কনভেনশনস, এবং সামাজিক যে সকল নর্মস এবং কনভেনশন সেগুলো তুলে ধরা হয়েছে এখানে। বাই প্রেজেন্টিং ক্যারেক্টার্স হু ডিফাই ট্রেডিশনাল রোলস অ্যান্ড এক্সপেকটেশন সাচ অ্যাজ লুকা। লুকা কি ট্রেডিশনাল রোলস বা এক্সপেকটেশনগুলো কি সে কি মেনে চলে না ডিফাই করে? বলো। ডিফাই করে। কিসের জন্য? টু রাইজ অ্যাবভ হার সার্ভেন্ট স্ট্যাটাস, তাহলে তার সার্ভেন্ট স্ট্যাটাসের উপরে ওঠার জন্য। শ এনকারেজেস দ্য অডিয়েন্স টু কোশ্চেন অ্যান্ড রিথিঙ্ক সোশ্যাল স্ট্রাকচার। অতএব এই লোকার মাধ্যম দিয়ে শ কী করেছে, তার অডিয়েন্সদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে সামাজিক যে স্ট্রাকচারগুলো এগুলো নিয়ে আবার ভাবতে। এছাড়াও দ্য প্লে অ্যাড্রেসেস ইস্যুজ অফ ক্লাস অ্যান্ড সোশ্যাল মোবিলিটি, তাই না? ক্লাস অ্যান্ড সোশ্যাল মোবিলিটি কেমন? যদি লুকা এবং নিকোলার কথা ভাবি, আমরা দেখলাম কি নিকোলা তার অবস্থানটা মেনে নিল, কিন্তু লোকা কি মানছিল? মানেনি, তাই না? সে তার কি করলো, তার সোশ্যাল ক্লাসটাকে উপরে উঠাতে চাইলো, অন্তত তার ছেলেমেয়েরা যেন হাই ক্লাসে উঠতে পারে। একজন রিক্সাওয়ালার মেয়ে যদি একজন মনে করো মন্ত্রীর ছেলেকে বিয়ে করে, তাহলে কে উঠবে না কে নামবে এখানে বলো তো? স্যার নামবে তো মন্ত্রীর ছেলে। সে কি নামবে নাকি তাকে তুলে রাখবে? আসলে সে কি নামবে আসলে? না না তাহলে না, তাদের স্যার। যে সন্তান হবে, তাহলে কি তার সন্তান কি রিক্সাওয়ালার সন্তান বলে পরিচিতি পাবে না প্রধান মানে মন্ত্রীর একটা হাই ক্লাসের সন্তান বলে পরিচিতি পাবে? এই রিক্সাওয়ালার মেয়ে, স্যার হাই ক্লাসের। হ্যাঁ, তাহলে সে কিন্তু তার সমাজকে তুলে ধরলো, তাই না? মানে উঠে পড়লো, কিন্তু শর্ট করে উঠে পড়লো, এরকম আর কি। তো এরকম যদি সে ওইরকম গরিব একটা ছেলেকে বিয়ে করতো, তাহলে সে উঠতে পারতো না, তার সন্তান তো উঠতে পারতো না। তো এরকম করে সোশ্যাল ক্লাস এবং সোশ্যাল মোবিলিটি, মোবিলিটি মানে কি নিচু থেকে উপরে ওঠা, মোবালাইজ করা, তাই তো, মানে উপরে ওঠা, মানে মুভমেন্ট যেটা, তাই বলছে ক্যারেক্টার সঞ্চালন। হ্যাঁ, সঞ্চালন হওয়া। তাই ক্যারেক্টার্স লাইক লুকা অ্যান্ড নিকোলা রিপ্রেজেন্ট দ্য লোয়ার ক্লাস অ্যাসপিরেশন অ্যান্ড স্ট্রাগলস, হাইলাইটিং দ্য রিজিড ক্লাস স্ট্রাকচার অ্যান্ড দ্য পটেনশিয়াল ফর চেঞ্জ। মানে সুযোগ আছে চেঞ্জ করার, না? যে রিজিড সোশ্যাল স্ট্রাকচারের মধ্যেও, ক্লাস স্ট্রাকচারের মধ্যে যদি আমরা চাই তো আমরা পরিবর্তন করতে পারি, বিশেষ করে মেয়েরা পারে আর কি। কারণ মেয়েদের চেহারা একটু সেন্সুয়ালিটি দিয়ে গ্রহণ করলে ছেলেরা এমনিতেই পাগল হয়ে যায় নাকি? কিন্তু একজন হাই ক্লাসের মেয়েকে একটা লো ক্লাসের ছেলেকে তুলতে পারে সহজে, নাকি সেও লো ক্লাসে নেমে পড়ে মেয়েদের ক্ষেত্রে? সেও লো ক্লাসে নেমে পড়ে স্যার। তাহলে ছেলে হাই হলে মেয়ে উঠে যেতে পারে, কিন্তু মেয়ে যদি হাই হয়, ছেলে লো হলে মেয়ে কিন্তু লোই থেকে যায়। যদি তার বাবা মা কিছু হেল্প করে তাহলে তো একটা বিষয় আলাদা মেয়ের, আর যদি না করে তার লো থেকে যায়। শ ক্রিটিক্স, এটা তোমরা কখনো এই গল্পটা পড়েছিলাম? ওই যে শরৎচন্দ্রের এইচএসসি লেভেলের একটা ছোট গল্প ছিল, দেখছো বলে গেলাম, মনে পড়তেছে না, ভুলে গেলাম, সরি। আচ্ছা, শ ক্রিটিক্স, স্যার বিলাসী। হ্যাঁ বিলাসী, এই যে বিলাসী, বিলাসী পড়েছো না তোমরা? স্যার আমাদের মানে সিলেবাসে ছিল না, বইয়ে এমনি দেওয়া ছিল, আমি এমনি পড়ছিলাম ভালো লাগার জন্য। মানে কিন্তু ছেলে উপরের মানে উঁচু সমাজের হলেও সে কিন্তু উঁচু সমাজে থাকতে পারেনি, সে কিন্তু মেয়ের পেশাতেই এসে গেল। হ্যাঁ, সাপুড়ে হয়ে গেল সেও, হ্যাঁ সেও সাপুড়ে হয়ে গেল, সে হয় না। আচ্ছা, শ ক্রিটিক্স দ্য অ্যারিস্টোক্রেটিক প্রিটেনশন। এছাড়াও দেখো তাদের যে প্রিটেনশন, সুপারফিশিয়াল ভ্যালু, এগুলোও তুলে ধরেছে। কেমন? আমাদের একটা লাইব্রেরি আছে, তাই না? আমাদের একটা কলিং বেল আছে, বাইরে কাপড় মেলতে নাই, বেড়াতে কাপড় মেলতে নাই, এগুলো কি ভাবনা যে তারা খুব হাই সোসাইটিতে উঠে গেছে, তারা এগুলো পছন্দ করতেছে না? তাদের একটা কলিং বেল আছে, সেটা বোঝাতে হবে। তাদের একটা লাইব্রেরি আছে, তাদেরকে বোঝাতে হবে। তারা অপেরা দেখতে যায়, তাদেরকে বোঝাতে হবে। এগুলো কি অ্যারিস্টোক্রেটিক্স? এটা হচ্ছে কি প্রিটেনশন বা সুপারফিশিয়াল ভ্যালু। তারা মনে করে এগুলো দিয়ে তাদের যেন মান উপরে উঠছে। এগুলো কিছু থ্রু ক্যারেক্টার্স লাইক দ্য পেটকপস বিসাইড দ্য প্লেস ডায়ালগ ইজ হ্যাঁ বলো, কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, ইন্টেলেকচুয়ালস অ্যান্ড উইটি চেকসেন্স, হ্যাঁ, বিশেষ করে লুকা এবং এই রায়না এবং ব্লান্সলির মধ্যে, তারপর হচ্ছে ব্লান্সলি এবং সার্জিয়াসের মধ্যে যে কথাবার্তাগুলো হয়েছে, এই কথাবার্তাগুলো কি ইন্টেলেকচুয়াল আর্গুমেন্ট বা উইটি এক্সচেঞ্জের মাধ্যমে হয়েছে। তো এইভাবে তিনি কি করেছেন, বিভিন্ন বিষয়, সোশ্যাল মোবিলিটি, সুপারফিশিয়ালিটি, তাই না, তারপরে লাভ, ওয়ার, ম্যারিজ, এই প্রত্যেকটা বিষয় তিনি কি করেছেন তার এই ড্রামার ভিতরে একটা ড্রামা দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। এই জন্য বলা হচ্ছে কি দাস আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ কল্ড আ ড্রামা অফ আইডিয়াস বিকজ ইট ইউজেস ইজ ক্যারেক্টার্স, প্লট অ্যান্ড ডায়ালগ টু এক্সপ্লোর অ্যান্ড চ্যালেঞ্জ প্রিভেলিং সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল আইডিয়াস।
saw critics romanticize notion of war and love, promotes rationalism and pragmatism, and advocates for social change, all while engaging the audience through wit and satire. যেগুলো অডিয়েন্সদেরকে উইট এবং স্যাটায়ারের মাধ্যমে এনগেজিং করার মাধ্যমে, মানে মূল কথা হলো ডায়লগের মাধ্যমে তিনি বোঝাতে চেষ্টা করেছেন তার অডিয়েন্সদেরকে তার এই ক্যারেক্টারগুলোর মাধ্যম দিয়ে। কি কথা বুঝতে পেরেছো নাবিয়া? জি স্যার, জি স্যার। আচ্ছা, ফুয়াদ হাসান নাম জানো কি? স্যার ফাহমিদা। ফাহমিদা, হ্যাঁ বলো কি অবস্থা? স্যার আমার ওই লায়ন অ্যান্ড জুয়েলের শর্টের 6 নাম্বার কোশ্চেনটা 4 নাম্বার প্যারাটা একটু দেখিয়ে দেওয়া লাগবে। লায়ন অ্যান্ড দ্য জুয়েল, হ্যাঁ আচ্ছা স্যার আর্মস এন্ড দ্য মেনি শর্ট কোশ্চেন 10 নাম্বারটা জাস্ট একটু হাইলাইট করে দিবেন। দাঁড়াও আমি এটাতে চলে আসছি যেহেতু এটা দেখে নিই। হ্যাঁ, শর্ট কোশ্চেন কোনটা? স্যার 6 নাম্বারটা। লাইফ অফ দ্য হেড ওয়াইফ, তাই তো? হেড ওয়াইফ কে? বারকার সাদিকু। আচ্ছা, আচ্ছা কোথায় কোন জায়গায় সমস্যা? 4 নাম্বার প্যারার লাস্ট সেন্টেন্সটা একটু বলে দেন। 1 2 3 4 এটা তো নাকি? আচ্ছা, হ্যাঁ বলছে সাদিকুস এনথুজিয়াজম ফর দিস টাস্ক। কিসের টাস্ক? কোন টাস্ক? কি কাজের জন্য? সিডিকে ম্যারি দেওয়ার জন্য, তাই তো? বারকার সাথে। shows her deep-seated desire to see Baroka brought down a notch, reflecting her underlying dissatisfaction with her own position. মানে এখন সাদিকু কি বারকাকে পুরোপুরি পছন্দ করতো? বলো, সে কি তার অবস্থান বা জায়গা নিয়ে কি ডিস্যাটিসফাইড ছিল কিনা? আমরা কিন্তু কয়েক জায়গায় পেয়েছিলাম। হ্যাঁ, এই জন্য কি করছে সে? চাচ্ছে, দেখো আমরা যদি প্রথম থেকে বলি না তো বুঝতে অসুবিধা হবে। যে সাদিকু ইজ ইনস্ট্রুমেন্টাল ইন বারকাস প্ল্যান টু সিডিউস সিডি, unaware that she is being manipulated. She eagerly takes on the task of convincing CD to marry Baroka. দেখো বলতেছি কি unaware that she is being manipulated, মানে বারকা যে সাদিকুকে ব্যবহার করছে সেটা সে না বুঝতে পেরে she eagerly takes on this task of convincing CD to marry Baroka. তাই তো? সে বারকার সাথে সিডির বিয়ে দেওয়ার জন্য কনভিন্স করার দায়িত্বটা সে কিন্তু নিয়ে নিল। বিলিভিং শি ইজ হেল্পিং টু হিমিলেট হিম বাই স্প্রিডিং দ্য ফলস রিউমার অফ হিজ ইম্পর্টেন্স। অনেক সময় যে সিডির কাছে গিয়ে বারকা সম্পর্কে কি বলল? যে তার পুরুষত্ব নেই, সে দুর্বল হয়ে পড়েছে, এই কথাগুলো বলছিল না? জি স্যার। বলছিল তো নাকি? হ্যাঁ, তো এইগুলো বলার মাধ্যমে কি করতে যাচ্ছে? সাদিকুস এনথুজিয়াজম ফর দিস টাস্ক, অতএব এই যে সিডির কাছে বারকার সম্পর্কে এই ধরনের ফলস তথ্য ছড়িয়ে আসলে সে দেখাতে চাচ্ছে যে দেখো, শোজ হার ডিপ সিটেড ডিজায়ার, মানে কি তার গভীর আগ্রহ, টু সি বারকা ব্রড ডাউন আ নস। ব্রড ডাউন আ নস মানে একটু নিচুতে নামিয়ে আনা, তাকে একটু নিচুতে নামিয়ে আনা, তার সম্পর্কে মানে খারাপ তথ্য ছড়ানো। অনেক সময় আছেন এরকম যে আমি মনে করো একজনের সম্পর্কে গালিগালা করতে চাই। হ্যাঁ, মনে করো আমি একজনের সম্পর্কে খুব গালিগালা করতে চাই, আমি খুব দুর্নাম করতে চাই, কিন্তু সুযোগ পায় না কারণ সে খুব শক্তিশালী মানুষ। বুঝতে পেরেছো? এখন মনে করো সেই মানুষই আমাকে ডেকে তার স্বার্থে গিয়ে বলল যে তুমি আমাকে গিয়ে ওই মানুষের সামনে খুব গালিগালা করবা, ঠিক আছে? তুমি খুব গালিগালা করবা, আমাকে যা খুশি তাই বলবা আমার নামে। এই সুযোগটা যদি সেই লোক ডেকে আমাকে দেয় তাহলে আমি কি করবো বলো তো? সুযোগ পেয়ে গালিগালা করবো না বেশি বেশি একটু? আমার কথাটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝছি। মানে সে যেহেতু এটাকে ফলস হিসাবে সিডিকে সিডিউস করার জন্য ব্যবহার করছিল, কিন্তু এটা সে ব্যবহার করে ফেললো সত্যিকার অর্থে গালিগালা করার জন্য। আসলেই সে সাদিকুকে পছন্দ করে না, বা তার বিরুদ্ধে একটা মানে তার সাথে একটা ডিসস্যাটিসফ্যাকশন আছে, কিন্তু সে তো বলতে পারতো না। কিন্তু এখন যেহেতু সিডিকে সিডিউস করতে গিয়ে এই বারকার সম্পর্কে একটু খারাপ কথা বলতেই হবে, এই সুযোগটা সে নিয়ে ইচ্ছা মতো তার সম্পর্কে গালিগালা করছে, এইটা বলা হচ্ছে। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তারপরে কার যেন সমস্যা ছিল ইয়াতে আর্মস অ্যান্ড দ্য ম্যানে? আর্মস অ্যান্ড দ্য ম্যানে তো নাকি?
নাম্বার। কত, 10? জি স্যার, জাস্ট একটু বলে দিন। আচ্ছা, একটুটা কোনটুকু? কোন জায়গায়? ফার্সিক্যাল এলিমেন্ট মানে কি বলো তো? ফার্সিক্যাল মানে কি? স্যার উপহাস, এরকম হাস। উপহাসমূলক, তাই তো? হ্যাঁ, তাই বল, এবার কোথায় সমস্যা? স্যার আপনার মধ্যে একটু বুঝিয়ে দিন। মানে আমার মতো করে বোঝাই দিব? জি স্যার। হ্যাঁ, এখানে তো ফার্সিক্যাল বা উপহাসমূলক কথা তো সব জায়গায় এসেছে, আসেনি? প্রথম থেকেই তো শুরু হয়েছে। যখন ব্লান্সলি সোলজার সম্পর্কে রায়নার কাছে বলতেছে, সেগুলো কি ফার্সিক্যাল না? তারপরে আহ, সে তার শত্রুর বাসায় এসেছে, শত্রুর বাসায় এসে সে থাকতেছে, রায়না তাকে বলতেছে না যে তুমি জানো তুমি কার বাসায় এসেছো, আমি পারলে তোমাকে কিন্তু সবার সামনে প্রকাশ করে দিতে পারে, দিয়ে তোমাকে কচু কাটা করে ফেলতে পারে। কিন্তু আসলে সেগুলো কি সে করবে? সে করতে না পারছে না, স্যার। কারণ কি? কারণ সেও তো ভয়ে আছে, কারণ তার পিস্তল আছে, যদি সে মেরে দেয়। হ্যাঁ, মানে এরকম। তারপর হচ্ছে রায়না সাথে সার্জিয়াসের যে প্রেম ভালোবাসার বিষয়টা, তারা একজন আরেকজনকে মানে কি বলবো, হিরো হিরোইন বলে ডাকতেছে, বা রায়না সার্জিয়াসকে মনে করতেছে সে হচ্ছে হিরো, কারণ সে পরাজিত করেছে। এই সবগুলোই তো উপহাসমূলক কথা। এমনকি ব্লান্সলি যখন বলতেছে যে আমি ও গোলা বারুদ নিয়ে না, আমি চকলেট নিয়ে যাই, তার মানে এটা কি কাকে উপহাস করা হলো? স্যার যুদ্ধকে আন্ডারমাইন্স করা হয়েছে। হ্যাঁ, তাহলে হচ্ছে যুদ্ধকে বা হচ্ছে সোলজারিংকে যে হিরো বলা হয়, এই জায়গাকে তিনি উপহাস করেছেন। যে সোলজারিং কখনো একটা হিরোইক কাজ না, বরং এটা একটা বুদ্ধির কাজ। ঠিক আছে তো? বুদ্ধিটা কি? যখন তোমার শত্রুরা তোমার চেয়ে শক্তিশালী হবে তখন তুমি পালাবা, আর যখন তোমার শত্রুরা তোমার থেকে দুর্বল হবে তখন তুমি তাদের উপর আক্রমণ করবা। তা না হলে জেনে শুনে কেউ মরতে যায়? বলো। বলছে জেনে শুনে কেউ মরতে যায় না। তো এই যে কথাগুলো, এগুলো কি সবই ফার্সিক্যাল কথাবার্তা, তাই না? তারপর হচ্ছে তোমার আহ, এরকমভাবে মোটামুটি বললাম একই, দেখো সবগুলো কোশ্চেনের আনসার কি একই রকম না ঘুরে ফিরে? জি স্যার। একই তো, একই রকম। তুমি যাই বলো না কেন ঘুরে ফিরে ওই যে যখন বলবো লাভ নিয়ে কথা তখন ওই একই কথা আসবে, যখন যুদ্ধ নিয়ে কথা তখন ওই একই কথা আসবে, যখন মানে ইয়ে আসবে তোমার হচ্ছে সোলজারিংয়ের বিষয়টা আসবে একই কথা আসবে, সামাজিকতার বা সোশ্যাল স্ট্যাটাসের কথা আসবে, ওই ঘুরে ফিরে দেখবে একই কথা ঘুরে ফিরে আসতেছে। হুম, এইগুলো হচ্ছে কি মেনলি ফার্সিক্যাল এলিমেন্ট, মানে উপহাসমূলক। মানে আমি এমনভাবে কথাটা বলছি যে কাউকে উপহাস করা হচ্ছে, যে আরে আমি ওসব গোলাবার, তোমার তো হিরো, হ্যাঁ তোমার সার্জিয়াস তোমার হিরো, সে তো মোটামুটি এমনভাবে যুদ্ধে আসলো যেন সে ডন কুইকজোটের মতো, তাহলে এটা কি একটা ফার্সিক্যাল কথা না? একটা উপহাসমূলক কথা না? যেন সে ডন কুইকজো, হুম, সে যেন এসে একদম হিরো, মানে ওই সেই উইন্ডমিলের সাথে যুদ্ধ করে সে হিরো সাজতে চাচ্ছে। তা ও সেরকমভাবে কি নিশ্চিত মৃত্যু হতো যদি তার গোলা বারুদ থাকতো, তাহলে সেই নিশ্চিত মৃত্যু জেনে কেউ যদি যুদ্ধক্ষেত্রে এসে লাফিয়ে পড়ে, তাহলে সেটা কি বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? বলো। স্যার বোকা। বোকামির কাজ। তাহলে সে বোকামি করেছে, তবে হয়তোবা সে কোনোভাবে আঁচ পেয়েছিল যে এদের গোলা বারুদ নাই, এই জন্য সে কাজটা করেছিল। তো এই যে এই কথাগুলোই মেনলি। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ওই যে রায়নার যে ছবি রাখা, হ্যাঁ, আর পিছনে লিখে দেওয়া চকলেট ক্রিম সোলজার, হ্যাঁ, এই সকল কি, এগুলো কি? এগুলো সবই হচ্ছে। তারপরে ওই যে তোমার কলিং বেল থাকা, হ্যাঁ, বা হচ্ছে লাইব্রেরি থাকা, ভাব দেখানো, এই সবই সবই মানে প্রত্যেকটা উত্তরের ভিতরে দেখবা যে ওই প্রত্যেক ঘুরে ফিরে একই জিনিস আনা যায়। হুম, এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। হুম, স্যার আবার এটা হবে না ওরা যে নিজেদেরকে অনেক হেলদি ফ্যামিলি ভাবে, না সেটা তো ওই ওরা তো যে বললাম যে অ্যারেস্টিক। তুমি তো সবই মানে পুরো গল্পটাতে তুমি ফার্সিক্যাল এলিমেন্ট খুঁজে পাবা, পাবে না বলো? যেমন সার্জিয়াস যখন ডুয়েলে যেতে চাইলো যে ব্লান্সির সাথে একটা যুদ্ধ করবে, হ্যাঁ, এটাও একটা ফার্সিক্যাল। যে শুধু ব্লান্সি বললো কি যে এবার কিন্তু তুমি তোমার বেস্ট ইয়াটা নিয়ে যাও, এবার কিন্তু আমার গোলা বারুদ মিস হবে না। ঠিক আছে, এটা মানে কি? এটা মানে কি সার্জিয়াসকে একটু কি কি করা, উপহাস করা, যে তুমি শুধু জেনেছিলা যে গোলা বারুদ আমার খারাপ, এই জন্য তুমি গিয়েছিলা, তাছাড়া তোমার হিরোগিরি ওখানেই ফুটাই দিতাম।
এইরকম একটা ইঙ্গিত দেওয়া, বুঝতে পেরেছো? তারপরে আমার মেয়ের এই আছে বলছিল না, পেট কপ, সার্জিয়াসের এই আছে এই আছে বলছিল না, ওটাও কি একটা জি স্যার। উপহাসমূলক? তখন ব্রাঞ্চ বললো আমার আমার তখন ব্রাঞ্চ থেকে আবার কি বললো যে তুমি তো প্রিন্স পুরো নাকি, তুমি তো সুইজারল্যান্ডের প্রিন্স। তো অনেকের বলে না শিক্ষার 3টা ধাপ আছে। একটা নিম্ন ধাপ, তারা মনে করে পড়াশোনা করে কি হবে, আর মধ্যম ধাপে মনে করে আমি অনেক কিছু জেনে গেছি, আমাকে ক্ষমতা পেতে হবে, আমাকে টাকা পেতে হবে, হ্যাঁ আমি সমাজের লিডার হতে চাই। এটা হচ্ছে শিক্ষার মধ্যম ধাপ। আর শিক্ষার সবচেয়ে উন্নত ধাপ হচ্ছে আমি কারো অধীনে খাটবো না, আমি আমার মতো করে শান্তিপূর্ণভাবে আমার লক্ষ্যগুলোকে নিয়ে আমি আগাবো, বুঝতে পেরেছো? তো ওইরকম আর কি, যাদের মোটামুটি থাকে তারা ভাব নেয়, আর যাদের অনেক থাকে না তারা ভাব নিতে লজ্জা পায়। যে ভাব নেওয়ার কি আছে, এগুলো তো মানুষেরই থাকে। তাই এরকম ফুটানি দেখাইছিল হচ্ছে কে, সার্জিয়াস আর পেটকপ ফ্যামিলি নাকি। আর ব্লান্সলি ফুটানি দেখানোর টাকানোর মধ্যে নাই, যা আছে আছে, না আছে থাকবে, সমস্যা কি। এগুলো হচ্ছে কি এইসব ফার্সিক্যাল এলিমেন্টের মধ্যে এগুলো পরে ঘুরে ফিরে, কি বুঝতে পেরেছো? হুম। আচ্ছা, তো যাই হোক, আর কারো সমস্যা থাকলে বলো। তো কাল তোমাদের পরীক্ষা, তো সবার জন্য তো অবশ্যই শুভকামনা থাকবে। 2টা জিনিস একটু তোমাদেরকে আমি আবারও বলি, প্লিজ এই 2টা জিনিস একটু মেনে রেখো। কি জিনিস? রাইটিংয়ের নামটা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল লিখবা। তাহলে রাইডার্স টু দ্য সি আমি কীভাবে লিখবো? ক্যাপিটাল। এভাবে হলো? হয়েছে কি? এস বড় হাতের হবে স্যার। হ্যাঁ, সি এর এসটা বড় হাতের হবে। এবং কি করবা? অবশ্যই এটাকে কি দিবা? কোটেশনের মধ্যে দিবা। কোটেশন। যতবার ডাবল কোটের লিখবা মাঝখানে রাখতে হবে। ততবার কোটেশনের মধ্যে দিবা, আর নাই আন্ডারলাইন করবা, আর নাই ইটালিক দিবা। 3টা ভাবে লেখা যায়। তুমি যদি আন্ডারলাইন করো তাহলে কোটেশন মার্ক দেওয়া লাগে না, আর যদি আন্ডারলাইন না করো তাহলে কোটেশন মার্ক দিতে হবে। আরেকটা হচ্ছে রাইটারের নামের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল করতে হবে। কেমন? বার্নার্ড শ যদি লেখো তো লেখো, আবার যদি লেখো জর্জ বার্নার্ড শ, অথবা শুধু শ লিখতে পারো নাকি, শুধু শ লিখতে পারো, অথবা কি লিখতে পারো? জি পি শ লিখতে পারো নাকি। এই জায়গাগুলো একটু ক্লিয়ার করবা। আর একটা বিষয় হলো, এই যে এটা একটা পেজ, তাই না? এটা একটা পেজ, মনে করো আমার এই পেজের এইটুকু আমার বাকি আছে, দয়া করে এই পেজে আর উত্তর লেখার দরকার নেই নতুন করে। যদি মনে হয় একটা উত্তর এই পর্যন্ত হয়ে গেছে, তাহলে আবার ঠিক এই কোনায় চিপাই করে আবার লিখবো, দিয়ে বোঝা যাবে না এমনটা না, আবার ফাঁকা করে নতুন পেজ শুরু করবা। এবং অবশ্যই একটা প্রশ্নের উত্তর শেষ করে আর একটা উত্তর লেখার মধ্যে মিনিমাম 3 আঙ্গুল ফাঁকা রাখবা। কয় আঙ্গুল? তোমার হাতের 3 আঙ্গুল ফাঁকা রাখবা, দিয়ে আর একটা প্রশ্ন লিখবা। কেমন? মনে করো এটা একটা প্রশ্নের উত্তর, দিয়ে আমি করবো 1 2 3, এটা ফাঁকা রেখে আবার একটা প্রশ্ন উত্তর লিখবো, দিয়ে আবার মনে করে আবার করলাম 1 2 3। সারা যেন বুঝে যেটা একটা প্রশ্নের উত্তর, এটা একটা প্রশ্নের উত্তর, এটা একটা প্রশ্নের উত্তর। কারণ তোমরা এত কাছাকাছি লেখো, মনে হচ্ছে যেন তোমাদের পাপ হয়ে যাবে যদি পেজ নষ্ট করো, অথবা তোমাদের হয়তো বা বেশি পেজ দেওয়া হবে না। এটা কি কখনো বলা হয়েছে? স্যার সেম স্পেস কি ব্রিফের ক্ষেত্রে প্রযোজ্য হবে? হ্যাঁ, ব্রিফের ক্ষেত্রে করবা। ব্রিফের ক্ষেত্রে দরকার হলে 2 লাইন স্পেস দিবা, 2 লাইন করে, যাতে একটা একটা দেখা যায়। মানে তোমার স্পেসের জন্য কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো তুমি এটা এমন করো, এটা একটা ব্রিফ কোশ্চেন, এই 3 লাইনে একটা ব্রিফ কোশ্চেন ফাঁকা রাখলা, আবার এটা একটা ব্রিফ কোশ্চেন, এটা ফাঁকা দিলা 2 ইয়া, আবার এটা একটা ব্রিফ কোশ্চেন, আবার ফাঁকা দিলা, এটা একটা ব্রিফ কোশ্চেন, এটা একটা ফাঁকা দিলা, এটা একটা ব্রিফ কোশ্চেন, এখানে আবার ফাঁকা দিলা। দেখতে ভালো লাগছে না? বলো, বোঝা যাচ্ছে না যে এটা একটা উত্তর, এটা একটা উত্তর, এটা একটা উত্তর? আর ব্রিফ কোশ্চেনের ক্ষেত্রে প্রত্যেকবার লেখার দরকার নেই আনসার টু দ্য কোশ্চেন নাম্বার এই, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার এই, এরকম লেখার কোনো দরকার নেই, ঠিক আছে? ওগুলো লিখে সময় নষ্ট করার কোনো দরকার নেই। সময় নষ্ট যাতে না হয়, উত্তর লিখবা, যতটুকু লেখা লাগবে ততটুকুই। যদি বলা হয় যে রাইডার্স টু দ্য সি কে লিখছে, কি লিখবা? বলো তো, রাইডার্স টু দ্য সি কে লিখছে? হ্যাঁ, জর্জ মিলিংটন। জন মিলিংটন সিন্স, না? তাই তো? অথবা কি লিখবা তুমি? পুরোটা না লিখে কি লিখতে পারো? জে এম সিন্স এটাও লিখতে পারো, কোনো সমস্যা না।
অথবা লিখতে পারো যে জে এম সিনস রোড দ্য প্লে রাইডার্স টু দ্য সি, এটাও লিখতে পারো। এখন রাইডার্স টু দ্য সি এগুলো লেখার দরকার আছে এই ব্রিফ কোশ্চেন আনসারে? তোমার চেয়েছে কে লিখেছে, আর দরকার নেই কিচ্ছু লেখার, এইটুকু যথেষ্ট, এর থেকে বেশি কিনা। এখন যদি প্রশ্ন আসে ওয়ান অ্যাক্ট প্লে কি, তখন একটু লিখতে পারো ওয়ান অ্যাক্ট প্লে এই, যেমন জেমস সিনসের রাইডার্স টু দ্য সি একটা ওয়ান অ্যাক্ট প্লের উদাহরণ, এভাবে তুমি লিখে দিতে পারো। মানে মূল কথা হলো এক্সাক্ট উত্তর ছাড়া আবল তাবল লিখে খাতা ভরাবা না, দরকার হলে এতে নাম্বার কমই পাবা, বেশি পাবা না। আচ্ছা, তো এখন আর টেনশন করার কিছু নাই, যা পড়াশোনা তা হয়ে গেছে। এক রাতেই পড়াশোনা করে সব শেষ করতে পারবা না, ও টেনশন নেওয়ারও কিছু নাই। এখন একটু ঘুম দিবা, একদম 7 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমাবা মিনিমাম, ঠিক আছে? পরীক্ষার আগে রাতে কমপক্ষে 7 ঘন্টা ঘুম দিবা, কোনো টেনশন ছাড়া। মনে করার দরকার নেই যে তোমার পরীক্ষা আছে। একদম ঘুম দিয়ে সকালে এবার উঠে সুন্দর করে খাওয়া দাওয়া করে পড়া শুরু করবা, রিভিশন দিবা। টেনশন তো এমনি এমনি আইসে যায়। হ্যাঁ বলো। না করা লাগে না, বন্ধ করলেই মানে মনে হয় যে আমার পরীক্ষা আছে, ঘুম হয় না। না টেনশন তো থাকবে, ওই জন্য তো বলছি যে টেনশন বই থাকলে আর বেশি হবে। আর একদম মনে করো যে যা হবার তা হয়ে গেছে, যা হবার 1 মাস আগে থেকে হয়ে গেছে, 15 দিন আগে থেকে হয়ে গেছে। আজকের রাতে আমি পড়ে খুব বেশি পরিবর্তন করতে পারবো না, বরং যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমার পুরোটাই শেষ হয়ে যেতে পারে। অতএব যেটা হবার সেটা হয়ে গেছে, যেহেতু কালকে রাতে ফাঁসি, অতএব এখন একটু ধর্মকর্ম করি নাকি, যাতে মরণের আগে পর্যন্ত একটু আল্লাহর নাম নিতে পারি। তো এরকম করে একটু ঠান্ডা মাথায় একটু জাস্ট সময়টা কাটাও নিজের সাথে। আর যদি কোনো কিছু দেখতে চাও একটু দেখে নিতে পারো, তবে প্রেশার নেওয়ার অন্তত এই রাতে কোনো দরকার নেই। আচ্ছা রিমা বলো। স্যার স্যার মার্জিনের ব্যাপারে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। স্যার মার্জিনটা কি মানে পেন দিয়ে দেওয়া যায় না পেন্সিল দিয়ে দিলে বেটার হয়? মার্জিন তুমি পেন্সিল দিয়ে দিতে পারো, পেন দিয়ে দিতে পারো, কালার পেন দিয়ে দিতে পারো, আবার নাও দিতে পারো, তাতে কিচ্ছু যায় আসে না। মার্জিন দিয়ে তোমার কিচ্ছু যায় আসে না, তুমি না দিলে না দিলে এটা একদম বেশি খারাপ দেখা যায়। হ্যাঁ তাহলে তুমি দিবা, তাহলে দিবা যা তা দিয়ে দিবা। ওই জন্য পেন্সিল না পেন এ দিয়ে কিচ্ছু হয় না। ওটা নিয়ে আবার কলমের কালি, স্যার নীল দিয়ে লিখবো না গ্রিন দিয়ে লিখবো না কি দিয়ে লিখবো, তুমি কালো দিয়েই লেখো কোটেশন, তাতেও কিছু যায় আসে না। তুমি উত্তরটা ঠিক করে লেখো, তুমি মার্ক পাবা, ঠিক আছে? উত্তর ঠিক করে লেখো। কালার পেন নিতে গিয়ে একবার এই কলম থুয়ে ওই কলম রেখে এইরকম, এতে সময় নষ্ট হয়। আমি তো কখনো কালার পেন ইউজ করতাম না খুব একটা, ঠিক আছে? আর আমি পেন্সিল দিয়েই মেনলি মার্জিনটা টানতাম। তোমরা যদি মনে করো, অনেকে দেখছেন শুধু খাতা মোড়াইতো, হ্যাঁ খাতা একটু ভাঁজ করে নিত, তাতে মার্জিন হয়ে যেত। মূল কথা হলো তোমার উত্তরটাকে তুমি এক্স্যাক্টলি লেখো, বাকি কোনো কিছু নিয়ে এত টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? আর পেজ নাম্বার একটু দিবা, এটা যেন একটু ভালোভাবে দিতে পারো। আচ্ছা আর কিছু? আচ্ছা রিমা কিছু বলতে চাইছিল, রিমা। স্যার ব্রিফ কোশ্চেন অ্যান্সারে তো যে মানে অ্যান্সার, শুধু অ্যান্সার বাদেও এক্সপ্লেনেশনটা একটু বেশি আছে স্যার, ওই ক্ষেত্রে কি লিখবো না? না বেশি এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই, শুধু এক্সাক্ট আনসার যা চাইবে ততটুকু দিবা, ঠিক আছে? বেশি লিখে সমান, কারণ 1 মার্ক, হাফ মার্ক দেওয়ার সুযোগ নেই, হয় 1 না হয় 0। তাহলে তুমি যদি কাছাকাছিও উত্তরটা দাও, দেখো এরকম লিখেছে এই যে একটা কোশ্চেন আনসার, মনে করে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য লাঞ্চন, হ্যাঁ এটার কোশ্চেন উত্তর, হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য, সরি লাঞ্চন গল্পটার কথা কি মনে আছে? জি স্যার, ইন্টারে পড়ছিলাম। যদি কেউ বলে যে ইন্টারে পড়তে, মানে তোমরা ফার্স্ট ইয়ারে পড়োনি? সরি স্যার, ফার্স্ট ইয়ারে স্যার। বিভিন্ন রকম উত্তর এসেছে, এটা কেউ লিখছে
সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো বলছি দেখো এখানে মনে করে এরকম ভাবে বিভিন্ন জন উত্তর লিখছে, হ্যাঁ, হোয়াট ইজ দ্য সেটিং, কেউ এটা লিখছে, কেউ এটা লিখছে, কেউ এটা লিখছে, কেউ এটা লিখছে, কেউ এটা লিখছে। আমি কোনটা বাদ দিয়ে কোনটা নেব বলো তো? এ কত মার্ক পাবে, এ কত মার্ক পাবে, এ কত পাবে, এ কত পাবে, এ কত পাবে, একের ভিতর বলো। এখন যদি কেউ এরকমটা উত্তর লেখে তোমার, মনে করো যে হুইচ প্লে ইজ দ্য, আচ্ছা অফ হোয়াট কাইন্ড বললাম, হোয়াট কাইন্ড অফ প্লে ইজ রাইডার্স টু দ্য সি, এই উত্তরটা কেউ যদি লেখে ওয়ান অ্যাক্ট প্লে, আর যদি কেউ লেখে যে রাইডার্স টু দ্য সি ইজ আ ওয়ান অ্যাক্ট প্লে, তাহলে দুইজনের মধ্যে উত্তরে কি কোনো পার্থক্য আছে? মার্ক কি কম বেশি হবে? জি না স্যার। হ্যাঁ, তুমি ওয়ান অ্যাক্ট প্লে এটা লিখেছো মানেই ওটা আমি ধরে নিলাম যে তুমি জানো। ব্যাপারগুলো এরকম, তো একটু খেয়াল করবা যে জানো এক্সাক্ট উত্তরটা থাকে। যদি বানানে একটু ভুলও হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা না। কেউ মনে করো ওয়ান লিখতে গিয়ে এখানে অন লিখে ফেলছে, তাহলে কাটা যাবে? কাটা দেবো আমি? তোমাদের কি মনে হয় বলো তো? স্যার আমি তো জানি গ্রামাটিক্যাল মিস্টেক হইলে বা ওয়ার্ডে বানাম টানাম ভুল হইলে মার্ক কাটে। এক মার্কের জন্য কত কাটবো আমি? তোমার একটা ব্রিফ কোশ্চেন আনসার কত কাটবো? 0 দিয়ে দিবেন হয়তোবা। তাই তোমাদের কি কি মনে হয়? মানে হয় দিলে 1 দিবেন আর না তো একদম 0 দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে কি 0 দেওয়া যাবে? তোদের কি মনে হয়? না স্যার, আপনি নাম্বারটা দিবেন কিন্তু ইমপ্রেশনটা একটু খারাপ হবে স্যার। হ্যাঁ, নাম্বারটা আমি পুরোটাই দিয়ে দিব, কারণ আমি ভাববো যে হয়তো স্লিপ অফ দ্য পেন হতে পারে এখানে, তাই না? যে অনের ইটা হয়তো ওয়ানের ইটা একটু বাদ পড়ে গেছে, এরকম কিছু জন্য আমি দিয়ে দিব। তো এত নিয়ে টেনশন করার কিছু নাই, হ্যাঁ, এত টেনশন করার কিছু নাই। এক্সাক্ট উত্তরটা দিয়ে আসলে তুমি মার্ক পাবা, এটা ভেবে তুমি পড়াশোনা করবা, দেখবা যে ভালো মার্ক পেয়ে যাবে। আর আবল তাবল করবা, হইচই করবা, এটা হলে বিপদ আছে ভাই, ওর থেকে তোমাকে রক্ষা করতে পারবে না। আচ্ছা, তো ঠিক আছে, অনেক কথাই বললাম। তো আশা করি তোমাদের প্রস্তুতি ভালো, এবং এটা আমি আশাও করি, কারণ যে পরিমাণ আমি চেষ্টা করেছি তোমাদেরকে সময় দিয়ে বোঝানোর জন্য, আমি জানি না আমি পেরেছি কি না, তবে আমার আত্মবিশ্বাস তোমরা অনেকেই ভালো রেজাল্ট করবা বা ভালো করবা। আর যদি কখনো কোনো প্রশ্নের উত্তর মানে প্রশ্ন কমন না আসে, উত্তর সম্পর্কে ধারণা তোমাদের আছে, গল্প সম্পর্কে ধারণা তোমাদের আছে, কারণ আমি টেক্সট পড়িয়েছি এবং কয়েকবার উত্তরগুলো আমি পড়িয়েছি, এবং লিখে দেওয়া অবশ্যই সম্ভব। অতএব আনকমন আসলে ভয় না পেয়ে লিখে দিয়ে আসবা সঠিক করে, এটাই হবে। শুধু ইন্ট্রোডাকশন কনক্লুশনে একটু কোশ্চেনের সাথে মিল রেখে বিষয়গুলো আলোচনা করে দিবা। আচ্ছা, হ্যাঁ, কায়ুম বলো। আব্দুল স্যার আমরা স্যার স্যার হোম ডাজ গেনিমেড রেফার টু, স্যার এই প্রশ্নটার উত্তরে যদি লেখা হয় গেনিমেড রেফার্স টু দ্য বয় সার্ভেন্ট অফ দ্য গড জোভ, স্যার এটা কি ঠিক হবে স্যার? কারণ স্যার আমি এটা এক জায়গায় দেখছিলাম, এই জন্য স্যার একটু জিজ্ঞাসা করলাম। কাকে আবার বলো, আবার বলো, আমি প্রথম প্রশ্নটুকু বুঝি নাই। হোম ডাজ গেনিমেড রেফার টু রোজালিন্ডের ডিসগাইজ নেম। হ্যাঁ 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 গেনিমেড রেফার্স টু। হ্যাঁ 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 স্যার এর উত্তর যদি এটা লেখা হয় যে দ্য বয় সার্ভেন্ট অফ দ্য গড জোভ, স্যার এটা কি ঠিক হবে? জুনো আর জোব, হ্যাঁ ঠিক হবে। মানে কি উত্তরটা কি, উত্তরটা এক্সাক্ট উত্তরটা কি এটাই না? তুমি দেখেছো বলতে আমরা কি পড়েছিলাম ওটাতে? তুমি এখনো বলতেছো তোমার ভিতরে সন্দেহ মনে হচ্ছে, তাহলে সন্দেহটা কি, মানে সন্দেহ কেন যে হবে কি না? মেইন অ্যানসারের পাশাপাশি একটু এক্সপ্লেন করে দেয়, তো দেখা যায় অনেক সময় মেইন অ্যানসারটা শুধু কিছু কিছু গাইডের মধ্যে দেওয়া থাকে, আবার কিছু কিছু জায়গায় এক্সপ্লেন করে থাকে।
দেখো গ্যানিমেডের উত্তরটা কি আমরা দিয়েছিলাম না? জি স্যার। হ্যাঁ, এই যে এখানে যেটা আছে, জি স্যার, আপনি দিয়েছিলেন কিন্তু স্যার আমি তাহলে সন্দেহ কোথায় বলো? সন্দেহ না স্যার, আমি ছোট ছোট উত্তরটা বলছিলাম যে এটা ঠিক আছে কিনা, কারণ স্যার আমি এটা একটু অন্য জায়গায় দেখছিলাম স্যার, এই জন্য। এটা যেহেতু শুধু একজন গডের ব্যাপার না, এটা অনেকগুলো গডের সাথে রিলেটেড, ঠিক আছে তো? হ্যাঁ, যেমন গ্রিক মিথোলজিতে জি অলিম্পাসের স্যার। ইয়াও আছে, ওই যে তোমার ব্ল্যাক স্মিথ আছে, অনেক ধরনের কাজ আছে, তো এর ভিতরে সে একজন। হ্যাঁ, বলছে দেখো, আ বিউটিফুল ইউথ মানে একটা বয় ইন ক্লাসিক্যাল মিথোলজি ক্যারিড অফ টু অলিম্পাস টু বি দ্য কাপ বেয়ারার অফ দ্য গডস। হ্যাঁ, গডসদের হেল্পার, মূল মূল কথা হলো সেই হিসাবে কাজ করতো। এখন গড কি? জব মানে কে? জব দিয়ে কাকে বোঝায় বলো? জব কে? হু এটা ইজ তো- জব? হ্যাঁ, ভুলে গেছো জব কে? তোমরা পড়াশোনা করো কিন্তু সেভাবে পড়ো না। হ্যাঁ, জিউসকে জব বলা হয়, ঠিক আছে? যখন একটা জিনিস জানো না তখন কি করবা? তখন কি করবা বলো? জানবা না? হুম, না স্যার, জানতে হবে স্যার। কখন জানবা? পরীক্ষার পরে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, মনে করছি তো বলবো একজন। আচ্ছা তো যাই হোক, আর কি বলো? স্যার কোনো প্রবলেম না থাকলে লিভ নিয়ে নিব? হ্যাঁ অবশ্যই, আমি তো সে শুরুতেই বলেছি যাদের প্রবলেম নাই তারা লিভ নিয়ে নিবে, এখানে থেকে কোনো লাভ নাই। স্যার যে প্রশ্নের মাঝখানে স্পেস দেওয়ার আগে একটা কথা বলছিলেন যে পেজ শেষের দিকে, স্যার ওই কথাটা ঠিক বুঝতে পারিনি, নেট সমস্যা ছিল। মানে মনে করো তোমার আর এখানে তুমি 4-5 লাইন লিখতে পারবা এই পেজের শেষে। এইখানে মনে করো এইটুকু জায়গা আছে, তুমি এইটুকুর ভিতরে আবার আনসার লেখা শুরু করবা না পরের পেজ থেকে নতুন করে লিখবা? স্যার পরের পেজ থেকে? হ্যাঁ, অনেকে তো আবার গায়ে লাগায়ে করবা কি এর সাথে আটাই দিবা, এইখান থেকে লেখা শুরু, যে মনে হবে যেন স্যার মনে হয় তোমাকে ঘাড়ে ধরে মার শুরু করবে যদি এই পেজটা তুমি নষ্ট করো। এই জন্য ওর ভিতরে চাপে চুপে লিখে দেওয়া শুরু করবা, যে এর ভিতরে একটা শর্ট কোশ্চেন আমি লিখেই ছাড়বো, এমনভাবে সব লেখো। হ্যাঁ, তো এরকম না, যাতে একটা স্যার একটা স্পেস কথা থাকে, বললাম, একটু ফাঁকা থাকে। হ্যাঁ বলো। স্যার যে স্পেসটা থাকে আপনি বলছেন, দেখা যায় আমরা অনেক সময় প্যারা সিস্টেমে করি, একটু গ্যাপ দেই একটা কোশ্চেনের মধ্যে, যখন কোটেশন গুলো লিখি একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখি। হুম হুম তো গ্যাপটা দিলাম, মনে করেন এই কোশ্চেনেরই আবার লিখবো, কিন্তু গ্যাপ দিছি, এটা শেষে গিয়ে পড়ছে গ্যাপটা আরো 4-5 লাইন লেখা যাবে। হুম হুম তো তখন কি আমরা 2 লাইন গ্যাপ দিয়ে বাকিটা লিখে ফেলবো, নাকি পুরোটাই গ্যাপ দিয়ে দেবো? পুরোটা গ্যাপ দিয়ে দিবা। তুমি আবার এখানে লিখবা কেন? আবার কেন এখানে হাফ লিখে আবার এই পেজে হাফ লিখবা? এইটুকু যে জায়গা। প্যারা সিস্টেমে করে এই জন্য বললাম। হ্যাঁ, প্যারার মধ্যে তো একটা করে স্পেস থাকেই, সবার ভিতর থাকে না? জি স্যার। তাহলে তুমি পরের উত্তরটাও এই প্যারার ভিতর দিয়ে দিবা একই রকম করে? না স্যার, তাহলে ধরেন এখানে 5 লাইন লেখা যাবে, এতটুকু জায়গা আছে 5 লাইন লেখা যাবে, এই কোশ্চেনের বাকি প্যারাটা আবার লিখবো, তো তখন কি এই জায়গাটা পুরোটাই গ্যাপ রাখবো? না, যদি এর ভিতরে এটে যায় তাহলে এর ভিতরে লিখবা। জি যদি স্যার, এই এটাই কোশ্চেনেরই বলতেছি। আনসার হয়, যদি এই গ্যাপের ভিতরে জায়গা থাকে যে তুমি এর ভিতরে, আমি বলছি নতুন কোশ্চেনের কথা, জি স্যার, জি স্যার। আমি তোর গ্যাপ বাদ দিতে বলি না, আমি বলছি নতুন কোশ্চেনের কথা, যে নতুন একটা কোশ্চেন লিখবা। তোমার যদি এই কোশ্চেনেরই আনসারে আরেকটা প্যারা থাকে এবং যদি এই প্যারার ভিতরে এইটুকুর ভিতরে লেখা থাকে, এখানে লিখতে হবে, তুমি আবার পরের পেজে যাবা কেন? না স্যার, আরেকটু বড় হইলে দেখা যায় হাফ পেজ হবে, আবার একটু গ্যাপ দিয়ে লিখতে চাইতেছি, আবার হাফ পেজ হবে। হ্যাঁ, তাহলে হাফ পেজ হবে, তুমি এখান থেকে লেখা শুরু করবা, এখান থেকে, কারণ এটা তো নতুন কোশ্চেনের আনসার না, এটা তো একই কোশ্চেনের আনসার, তাই না? জি স্যার। তাহলে তুমি কেন গ্যাপ দিবা? যদি আমি বলছি নতুন কোশ্চেনের কথা, আমার কথা কি তুমি শুনেছো? না স্যার, এই জন্যই জিজ্ঞাসা করতেছি। হ্যাঁ, নতুন কোশ্চেনের কথা। স্যার অনেক সময় আছে যে স্পেসও নাই, আবার আরেকটা কোশ্চেনও না, একটা কোশ্চেনের মানে একটা সেন্টেন্স পুরো শেষ, কিন্তু পরবর্তী পৃষ্ঠা আরো উত্তর লিখতে হবে, তখন স্যার ওই পৃষ্ঠার নিচে কিছু লিখতে হবে নাকি এমনিতে লিখলে হবে? এতদিন পরীক্ষা দিয়ে আসছো, তো কিছু কি লেখা দরকার আছে?
স্যার লেখার দরকার নেই, এমনি ওই যে এসএসসি লেভেলে বা ইন্টার লেভেলে দেখছি যে স্যারেরা লিখতে বলতো যে পিটিও, মানে একটা দিয়া ব্র্যাকেটের মাঝখানে যে পরবর্তী পৃষ্ঠায় আছে এরকম একটা হ্যাঁ হ্যাঁ, তো এটা সাইন। লিখবা। এটা এটা আবার কি, এটা এটা কি নতুন করে জানার জিনিস? এটা কখনো স্যার ওটা তো আমি লেখনি? লিখি, এখন সেটা ঠিক কিনা সেটা আমি এটার জন্য কি নাম্বার কম বেশি হবে যে তুমি না না স্যার, না লেখো? বলো। স্যাররা তো এমনিতে না দেখবে। স্যার, তাহলে এটা নিয়ে টেনশন করার কি কি আছে? তুমি লিখবা, এটা তো একটা কমন সেন্সের ব্যাপার যে আমি যেহেতু একটা প্যারার আরো কিছু আছে, তাহলে পরের পেজে যাবো, তাহলে লিখে দিবা। পিটিও লিখলে কি কোনো সমস্যা হবে? বা না লিখলে কি কোনো সমস্যা আছে? তো তোমার মনে হয় তোমার সেন্সটা দিয়ে কি কোনটা ভালো, দেওয়া না 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 দেওয়া? স্যার আমি দিই, প্রতি পরীক্ষাতেই হ্যাঁ, দিই। তাহলে দিবা। এটা এটার সাথে তো তুমি তুমি দিলে তো আর স্যারের নাম্বার কাটবে না যে স্যার, বরং এটা একটা ভালো যে আমার আরো কিছু অংশ পরের পেজে আছে। সবসময় নিজের কমন সেন্সটা কাজে লাগাবে যে কোনটা দিলে ভালো হয়, কোনটা দিলে ভালো হবে না, এইটুকু লাগালেই হয়ে যায়। সব কিছু স্যারের কাছ থেকে জানতে হবে, স্যাররাই সব জানে এমনটা ব্যাপার না। তুমিও স্যারদের থেকে অনেক ভালো জানতে পারো, নতুন করে সুন্দর করে উপস্থাপন করতে পারো, এটা সমস্যা না। সবসময় কমন সেন্সটা কাজে লাগাবা নিজের, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো যে কোনটা দরকার আর কোনটা দরকার না। স্যার নর্মাল খাতা থেকে এক্সামের খাতাগুলো তো লম্বা দেয় কেন? লম্বা বলতে লম্বা না চওড়া? লম্বা দেয় স্যার, বেশি লিখতে হয়। খাতাগুলো তো লম্বা বলে তো খুব একটা না। আমরা যে নর্মাল খাতাগুলো লিখি এগুলাতে দেখা যায় লিখলে কমপ্লিট হয়ে যায়, আর ওইখানে দেখা যায় এতটুকু লিখলে আরো বেশি লিখতে হয়, কয়েক লাইন বাড়ায় লিখতে হয়, তারপরে পেজ ভরে। না, পেজ ভরানো কি তোমার উদ্দেশ্য না লেখা উদ্দেশ্য? না, না লেখা তো উদ্দেশ্য, তাও হ্যাঁ, পেজ তো না, একটা ইয়ে আছে না স্যার? ওইরকম পেজ তো তোমার এমনিতেও কিনতে পাওয়া যায়। তুমি হয়তো ওইরকম খাতা ইউজ করনি, ওইরকম পেজ পাওয়া যায় না কিনতে? ওইরকম চওড়া অ্যাভেলেবেল না পাওয়া মনে যায় তো, হয়। ওই চওড়া খাতাও পাওয়া যায়। ও ছাড়া চওড়া খাতা তুমি পাবা তোমার। আমরা তো ওই যে প্যাড ইউজ করি, তোমরা তো দেখি অনেকে প্যাডে পরীক্ষা দিচ্ছ। হ্যাঁ, অথচ পরীক্ষা খাতায় দিবা, তাহলে তুমি একটু বড় খাতায় লেখো। মানে নিজের জীবনের উন্নয়নের জন্য এত কঞ্জুস হলে তো চলবে না। হ্যাঁ, তুমি বেতন পাবা 50-60 হাজার টাকার বেতনে চাকরি করার ধান্দা করবা, আর পড়াশোনা করার জন্য 10,000 টাকা ব্যয় করতে চাইবা না, তাহলে কেমন করে হবে বলো? দেখি সবাই প্যাডে, ওই সকল ছোটোখাটো বাইন্ডিং প্যাডে লিখতেছে। ওই দিক দিয়ে হাতের লেখা হয় না, নিজের সেন্সটা ডেভেলপ হয় যে আমি পরীক্ষার খাতায় আমি কয় পেজ লিখবো, এটা কি বলে দেওয়া লাগে? তুমি যখন স্টুডেন্ট, দয়া করে স্টুডেন্টের মতো আচরণ করো। তুমি পরীক্ষার হলে যে ধরনের খাতায় লিখবা, ব্যক্তিগত জীবনেও প্রস্তুতির সময়ে ওই খাতাতে লিখবা, তাহলে তোমার ধারণাটা ক্লিয়ার হবে। কিন্তু আমরা করি কি, কি সব চাপাই চুপাই ছোট প্যাডে ম্যাডে লিখে পরীক্ষা হলে যাই পরীক্ষা দিতে। হোয়াইট পেপার গুলো ইউজ করি স্যার। হ্যাঁ, তো এরকম করবা না, একটু খাতাটাতে একটু কিনবা, হ্যাঁ, একটু ব্যয়টাই করবা। এতটুকু গরিব আমরা নিশ্চয়ই হয়ে যাইনি। হ্যাঁ, এতটুকু গরিব কখনো মনেও করবো না। সেকেন্ড ইয়ারে পড়ো মানে 2-4টা 1 2 3 ছেলে পেয়ে পড়ালেও বই কেনা খাতা কেনার টাকা হয়ে যাবে। হুম। আর যখন জীবনে ভালো বেতনে চাকরি করতে চাইবা, ভালো কিছু করতে চাইবা, তখন তোমাকে ইনভেস্টও তো করতে হবে। হ্যাঁ, তুমি 10,000 টাকা চায়ের দোকানে যদি এখন মনে করো যে মাসে আমি 1 লাখ টাকা ইনকাম করবো, তাহলে কি হবে বলো? তোমাকে না 1 লাখ স্যার। টাকা ইনকাম করতে হলে এরকম 80,000 টাকা তো ইনভেস্ট করতে হবে। আচ্ছা যাও, ওগুলো কথা এখন বলার টাইম না। অনেক সময় অনেক বলেছি, এখন যার শোনার, যার কান আছে সে শুনুক, এটা হলো বড় কথা। তোমরা সকলে ভালো মতো পরীক্ষা দাও। তো কালকে পরীক্ষা দিয়ে এসে আবার একটু ঘুমায় টুমায়ে, এরপরে পরীক্ষা কি রোমান্টিক পোয়েট্রি নাকি? রোমান্টিক পোয়েট্রির ভালো করে পড়বা। রোমান্টিক পোয়েট্রি কয় তারিখে পরীক্ষা? 8 তারিখ। 8 তারিখে, তার মানে তোমরা সময় পাচ্ছ 5 6 8 7। তারিখে। হুম, আচ্ছা। তাহলে যদি সমস্যা থাকে তোমরা 5 তারিখ রাতে পড়বা, 6 তারিখে পড়বা, তাই তো? যেহেতু 8 তারিখে পরীক্ষা, সম্ভব হলে যদি ক্লাস নেওয়ার প্রয়োজন হয় তোমরা আমাকে একটু বলবা, আমি দেখব, ঠিক আছে? যদি কোনো কিছু জানার বা বোঝার প্রয়োজন হয়। আচ্ছা, তো যদি তোমাদের ক্লাস নেওয়ার প্রয়োজন হয় তো আমাকে বলো, তাছাড়া দরকার নেই। যদি দরকার হয় আমাকে জানাবা, ঠিক আছে? মেসেঞ্জারে জানাই দিবা, গ্রুপে, সমস্যা না। আর কালকে পরীক্ষা টরীক্ষা কেমন টেমন হবে একটু জানাইও, খারাপ হোক ভালো হোক একটু জানাবা, ঠিক আছে? আর আশা করি সবার ভালো হবে, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। তো সবাই ভালো থাকো আর ভালো মতো পরীক্ষা দাও, আর রাতে একটু ঘুমায় নাও আগে, ভালো করে।
আচ্ছা, তো সবাই ভালো থাকো। ওকে, সবাইকে গুড নাইট, বাই।